সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের শুভেচ্ছা। আজকে আমরা বাংলাদেশের একজন স্বনামখ্যাত সাংবাদিক, এখন নির্বাসিত, আমি বলবো আমার মতো আর কি, উনি নির্বাসন জীবনে আছেন। ওনার সাথে আমরা কথা বলবো। কিন্তু আমাদের সাংবাদিকতা এমন একটা পেশা বা এমন একটা নেশা, যেখানে আমরা থাকি না কেন আমরা সাংবাদিকতার সাথেই থাকি। আমরা সাংবাদিক সাইফুল আমিনের সাথে কথা বলবো। আমি একটু এর আগে একটু ভূমিকা নিই সাংবাদিকতার নানা বিষয়ে। আমার অভিজ্ঞতা, আমি মনে হয় বাংলাদেশে বিভিন্ন পরিবর্তনের পর সাংবাদিকতা এবং মিডিয়ার নানা জায়গায় একটা মৌলিক কিছু কাজ বা পরিবর্তন আসে। যেমন ৬৯ গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে এটিল ম্যাগাজিনের একটা বিপ্লব ঘটেছিল। মুক্তিযুদ্ধের পরে নতুন বাংলাদেশে নাটকের ক্ষেত্রে দর্শনীয় বিনিময় নাটক, দর্শনীয় বিনিময় কবিতা, এগুলো নানাভাবে নতুন একটা শাখা তৈরি হয়েছিল। এরশাদ বিরোধী মুভমেন্টে, এসব আন্দোলনের সময় আমরা যারা এরশাদ বিরোধী আন্দোলনে হেঁটে হেঁটে সাংবাদিকতায় গড়ে উঠেছি, বেড়ে উঠেছি, তাদের ওই সময় প্রিন্ট মিডিয়ার একটা বিপ্লব ঘটেছিল। এবং অনেক মজা করে বলতেন, যেমন যায় দিন বিচিন্তা, এই পত্রিকাগুলোকে তেজপাতা পত্রিকা বা তেজপাতা সাংবাদিকতাও বলতেন ওই সময়। সাইফুল ভাই সংবাদের মাধ্যমে বিকশিত হয়েছেন। বাংলাদেশে সাংবাদিকতার খুব গুরুত্বপূর্ণ দিকগুলোর সাথে জড়িত ছিল সংবাদ। সেই সংবাদের লোকজনই পরবর্তীতে আজকের কাগজ, ভোরের কাগজ, নতুন পত্রিকাগুলো এসেছে। এখানে কিন্তু তাদের রুটগুলো তৈরি হয়েছিল সংবাদের। সে সংবাদে সাইফুল আমিন পরে টেলিভিশনে যান, চ্যানেলের সাথে কাজ করেছেন। কিন্তু সংবাদের সাইফুল আমিনকে আমার মনে হয় না তিনি অতিক্রম করতে পেরেছেন টেলিভিশনের মাধ্যমে। উনি আজকে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা নিয়ে আমরা একটু গুরুগম্ভীর আলোচনা হয়তো যাব। তার আগে সাইফুল ভাইয়ের নিজের মুখে তার সাংবাদিকতা কিভাবে শুরু, তার কাছে শুনি আমরা। সাইফুল ভাই বলেন। আমার সাংবাদিকতা শুরু অনেক আগে থেকে। সেটা হলো প্রথম তো আমি ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় এই যে বিভিন্ন লেখা, মানে আর্টিকেল লেখা, এই লেখার মাধ্যমে বিভিন্ন ধরনের রোববার, বিচিত্রা, সচিত্র সন্ধানী, এইসব জায়গায় মানে ছোট ছোট একটা খবর লিখে বা রিপোর্ট লিখে বা একটা প্রতিবেদন তৈরি করার মাধ্যমে শুরু। আর বেসিক্যালি সাংবাদিকতা মানে আমি আসলে প্রথম জীবনে শুরু করছি হলো একজন আমার হাতে খড়ি আমি একজন বেসিক্যালি একজন ছিলাম, অনুবাদক ছিলাম, মানে সহ সম্পাদক হিসেবে আমার পজিশন থাকলো। আমি বেসিক্যালি ইংরেজি সংবাদ, ইংরেজি সংবাদ বেশিরভাগ অনুবাদ করতাম। মানে অনুবাদক হিসেবে আমার মূল কাজ ছিল। তারপরে মেকআপের বা আস্তে আস্তে গড়ে, এরপরে আমি 3 বছরের মধ্যে আমি প্রায় 3টা পত্রিকা চেঞ্জ করি। একটা হলো আমি তখন পাশাপাশি একতায় কাজ করতাম, 2টা পাতায় কাজ করতাম, সংগ্রাম সংগঠন এবং আরেকটা পাতা, ওই 2টা পাতা দেখতাম আমি, গ্রাম বাংলা এবং সংগ্রাম সংগঠন, এই 2টা পাতা। আর হলো বাংলার বাণী থেকে আবার কয়েক মাসের জন্য গেছি হলো আজাদ থেকে সংবাদ। সেই থেকে আমার আসলে সংবাদ আসলে বেসিক্যালি মানে আমার ফাউন্ডেশন। মানে আমি বাংলা বাণীতেও কাজ করেছি, বাট সাংবাদিকতা যেটা আমি আসলে ওই সময়টা পুরোটাই অনুবাদকের ভূমিকা, আর হইল একতাতে সম্পাদনার ভূমিকা, এরকম, এবং 2-4টা রিপোর্ট লেখা। এছাড়া সাংবাদিকতা যেটাকে বোঝায় সেটা আমি সংবাদে শুরু করেছি, এবং সহ সম্পাদক থেকে আমি রিপোর্টার হয়েছি, রিপোর্টার থেকে আজকে সাইফুল আমিন। আপনি যেভাবে এই প্রফেশনে এসেছেন, বেড়ে উঠেছেন, আপনার সেই তারুণ্যের সময়টা, আজকে যারা তরুণরা আসছে, কি পার্থক্যটা দেখেন এখানে? এইটা বলে কি তরুণরা তো আমার উপরে খেপে যাবে। এটা উপকারও হবে, তাদের উপকারও হবে। এইটা যদি বলেন যে
আমরা আসলে প্রথম ২-৪ বছর, যেমন ২-৪ বছর আমার জীবনের সংবাদ একটা ফাউন্ডেশন, এবং সংবাদের যে সাংবাদিকতার ফাউন্ডেশনের সেটা আমি গ্রহণ করার সুযোগটা নিয়েছি। আমি উল্লম্ফনের সুযোগ নিইনি। আজকের আমি অনেক প্রতিষ্ঠানের ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছিলাম ২০০১ এর পর থেকে। আমি যেটা দেখেছি, আমাদের পরের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন, এরা উল্লম্ফন মানে আজকে আসে কালকেই মনে করে ও সিনিয়র হওয়া উচিত, পরশুদিন মনে করে যে না তার চিফ রিপোর্টার হওয়া উচিত, তারপরের দিন মনে করে নিউজ এডিটর হওয়া উচিত, তারপরের দিন এরা উচিতের মধ্যে আছে। আসলে একটা ট্রেনিং প্রসেস বা একটা গড়ে ওঠার যে প্রসেসটা প্রত্যেকটা জিনিসে, যেমন ধরুন আপনি যে কোনো জবে গেলে একটা ফাউন্ডেশন থাকে, যে কোনো জব, সরকারি জব বলেন, যে কোনো, আপনাকে একটা কি বলে এটা, ইন্টার্নশিপে রাখা হয়, তাই না? আপনার ট্রেনিং পিরিয়ডটা। সংবাদে কিন্তু আমরা এই জিনিসটা প্রফেশনারি পিরিয়ড পার করছি, কিন্তু আমাদের দেশে বর্তমানে আপনি যে কোনো জায়গায় সাংবাদিকতা আপনি যখন শুরুই করতেছে, ও প্রফেশনারি বোঝে না, ওরা প্রফেশনারি না হইলেও সে মনে করে তারপরের দিনই একই বিটে সে যখন রিপোর্টিং করতেছে, সে মনে করে তার চাইতে যে ৫ বছর বা ৬ বছরের পুরনো যে আছে ও ঠিক করতেছে না, আমি হলে ভালো করতাম, এই লবিং শুরু হবে এই। এবং শেখার যে প্রসেসটা, এই শেখার প্রসেসটা একদিকে জার্নালিজমে আমাদের এখানে রিয়েল অর্থে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বলে না, যতগুলো সাংবাদিকতা বিভাগ আছে, যতগুলো বিশ্ববিদ্যালয়, আমি এদের ক্যারিকুলাম দেখি, এটা ফার বিহাইন্ড, মানে এখানে বর্তমান সময় থেকে ফার বিহাইন্ডের এদের ক্যারিকুলাম লেখাপড়া। সো আসলে এসেই কিন্তু প্রতিষ্ঠানে শিখতে হয়, সেই শেখার জন্য যে মানসিকতা দরকার বা যে ধৈর্য দরকার, এখনকার জেনারেশন বা আমার থেকে আরো ৪-৫ জেনারেশন, আমাদের ২-৩ জেনারেশন পর থেকে এটা নাই। এইটা যতদিন না গড়ে উঠবে ততদিন ওই যে সাংবাদিকতা, আজকে এই ধরনের আপনি দেখেন অনেকগুলো পত্রিকাতে, আমি জাস্ট একটা উদাহরণ দিই, এটা হওয়ার কোনো কারণই ছিল না। আমার মতো একটা সাধারণ সহ সম্পাদক যদি আজকে পত্রিকার ডেস্কে থাকতাম বা টেলিভিশন ডেস্কে থাকতাম, তাহলে আজকে একটা নিউজ প্রায় অনেক পত্রিকাতে কেউ লিডও করেছে। আবার কোনো টেলিভিশন না, বেশিরভাগ সবগুলো টেলিভিশন ব্রেকিং করেছে। এই যে মানে একটা তথ্য আসলেই যে তথ্যটাকে একটু চেক করা, এই চেক করা সাধারণ একটা জিনিস, এটা কিন্তু আপনি ছোটবেলা থেকেই শিখেন। আপনি খাওয়ার সময় কোনো জিনিস খাওয়ার আগে টেস্ট করেন না? আপনারা লবণটা তো টেস্ট করি, তাই না? ছোটবেলা থেকেই আমরা যে কোনো কাজের আগে কিন্তু টেস্ট করি, কলম দিয়ে আঁকার আগে দেখি কলমটা থেকে কালি বেরোচ্ছে কিনা, দেখি না? সাংবাদিকতায় এই জিনিসটার অভাব মানে চরমে। আজকের একটা নিউজ আছে, আপনি দেখবেন যে আহ, আহ, ট্রাম্প সাহেব নাকি আমাদের দেশের কয়েকজন নেতাকে একটা ব্রেকফাস্ট মিটিংয়ে মানে আমন্ত্রণ জানিয়েছেন, এবং এটা লেট পর্যন্ত হয়ে গেছে, ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু একজন সাব এডিটর যদি এখানে থাকতো, যে আসলে আমাদের মতো আমরা আমরা প্রফেশনাল পিরিয়ড যদি শুরু করতাম, তাহলে প্রথমে আমাকে কিন্তু আমার সিনিয়র বলতো যে চেক করো, জাস্ট প্রথমে এই কথাটা বলতো চেক করা, আর আমিও চেক করা ছাড়া কিন্তু এটা দিতাম না। এই যে দুইজনের সমন্বয় আজকে সংবাদপত্রের জায়গাতে বা টেলিভিশনে, এই সমন্বয়টা, সিনিয়রের কথা জুনিয়র শুনবে না, জুনিয়রের কথা সিনিয়র শুনবে না, এবং চেক অ্যান্ড ব্যালেন্স বা চেক করা এই জিনিসটাই না। নাহলে আজকে যে নিউজটা হয়েছে, এটা পুরা দেশের এই ব্যাপারে পুরা মিডিয়াকে আজকে মানে এই নিউজটা কলঙ্কিত করছে, এটা জাস্ট এই আমাদের ব্যাপারে নেতৃত্বকে কলঙ্কিত। শুধুমাত্র একটু আমেরিকান এমবাসিতে একটা ফোন করলেই সমস্যাটা হতো ফোন না। কর না, ওরা ওরা তো ওরা পরবর্তীতে ওরা 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 বাধ্য হয়েছে ওরা নিজেরা নিজেরা। বাধ্য হয়ে বলেছে আর এটার সাথে আমেরিকান গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই এটার সাথে। এবং তার এই স্টেটমেন্টটা ইস্যু করার ১-১.৫ ঘন্টা বাদে ইউএনবি থেকে এটা ক্রিয়েট করা হয়েছে। তারও ১-১.৫ ঘন্টা বাদে মানে ২-৩ ঘন্টা বাদে আমার ধারণা প্রথম সমকাল বা প্রথম আলো এরকম জায়গায় দেখেছে। অন্যান্য পত্রিকা শেষ মতো আজকে যে সংবাদপত্রে বাংলাদেশ যেটা দেখলাম বিভিন্ন জায়গাতে, মানে সংবাদপত্র নিয়ে আলোচনা করে অনেক পত্রিকার লিড করে বসে আছে। ক্যান ইউ ইমাজিন অফ ইট? এটা কিন্তু কোনো রিপোর্টারের দরকার ছিল না। সে ধরেন কোনো রিপোর্টার দরকার, একজন সহ সম্পাদক যিনি ডেস্কে আছেন, সেই কিন্তু টেলিফোন করে চেক করতে পারতে, এবং ওইটা আমরা করতাম। আমাদের সময় আমরা এটা করতে বাধ্য এই ছিলাম। বিষয়গুলো নিয়ে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আরো শুধুমাত্র এই সাবজেক্টগুলো নিয়ে একদিন আমরা আলোচনা করব। এটা খুবই যেহেতু আমরা তো শিখেছি অনেক দিনে, রাইট। এবং আমাদের এখনো শিখছি, আমরা শিখছি। আমরা এখনো আরেকটা শিখছি। আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটু আরেকটা প্রসঙ্গে বলে নিই, পরে আর বলা হবে না এটা। আপনি ঢাকার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ একটা সংগঠন এখন ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
রিপোর্টার্স ইউনিটির উদ্যোক্তা যারা, প্রতিষ্ঠাতা যারা, তাদের একজন আপনি। রিপোর্টার্স ইউনিটি যে কারণে তখন প্রতিষ্ঠা পায় এবং আজকের রিপোর্টার্স ইউনিটি আপনি একটু কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টা? এটা আমার উপর আমার রিপোর্টার ভাইরা রাগ হলেও রাগ হবে আমি শিওর, কিন্তু আমি একটা কথা বলছি, রিপোর্টার্স ইউনিটি তার যে উদ্দেশ্য ছিল রিপোর্টার্স ইউনিটি গঠন করা, এটা কখনোই রিপোর্টার্স ইউনিটি যখন গঠন করা হয় বা রিপোর্টার্স যে আইডিয়াটা, এটা আসলে এসেছিল হলো প্রেস ক্লাবের সদস্যপদ আন্দোলনের জন্য। এবং প্রেস ক্লাবের সদস্যপদ আন্দোলন থেকে আমরা সাংবাদিকরা টের পাই যে আসলে আমাদের মানে এই একটি প্রফেশনাল অর্গানাইজেশন আমাদের দরকার, যারা আমাদের প্রফেশনাল ডিগনিটিটা রক্ষা করবে। লাইক ধরুন যে কোনো সময় যে আমাদের যে একজন রিপোর্টার একটা প্রেস কনফারেন্সে যেতে পারে না, বা আমাদের কোনো এই 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 ব্যবস্থাটা নাই, ওই ব্যবস্থা, এই যে প্রফেশনাল একটা ডিগনিটি এবং প্রফেশনাল সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য যে উদ্দেশ্য নিয়ে রিপোর্টার সেন্টার হয়েছে, রিপোর্টার সেন্টার তা থেকে এই আমার ধারণা রিপোর্টার তা থেকে 2-3 বছরের মধ্যেই এ থেকে চলে গেছে, মানে চলে গেছে। এবং ইট হ্যাজ বিকাম অ্যানাদার উইং অফ জার্নালিস্ট মানে অ্যাসোসিয়েশন লাইক ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ভালো, আমি মনে করি হয়তো এর মূল উদ্দেশ্যগুলো পরবর্তী প্রজন্ম এটা বুঝতে পারেন নাই, বা আমরা বুঝাইতে পারি নাই, আমরাই ব্যর্থ। কারণ রিপোর্টার সেন্টার এই জন্য হয় না, রিপোর্টার ইউনিভার্সিটি হয়েছিলই প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য। এবং সেই জন্যই সেই এখন সবাই মিডিয়া বলে, এই যে কি যে মিডিয়া সেন্টারের কথা বলে, রিপোর্টার সে 1998-এ মিডিয়া সেন্টারের কথা চিন্তা করেছে, 1998-এ কম্পিউটার ক্লাব করেছে, 1998-এ রিপোর্টার ইউনিটি কম্পিউটার ট্রেনিং দিয়েছে সন্তোষ গুপ্তর মতো লোক, এবং আরও মানে অনেক ওই যে আমাদের মুকুল ভাই, আব্দুল কাইম মুকুল, সরি ইয়ে উনি ইয়ে ছিলেন আওয়ামী লীগের, বোধহয় উনি এক সময় গবেষণা সম্পাদক ছিলেন, পরবর্তীতে তো উনি একজন ইয়ে হিসেবে অ্যাসোসিয়েট এডিটর হিসেবে কাজ করেছেন, সবসময় সম্পাদকীয় লিখতেন। মুকুল ভাই পুরো নামটা আমি সরি ভুলেই মানে মাথায় আসতেছে না, এরকম মুকুল ভাই সহ আমাদের অনেক নিউজ এডিটর আমাদের ওই ট্রেনিং নিয়েছে, ওইখান থেকে কিন্তু এবং আমাদের ওই সময় প্রথম আলোর মতো পত্রিকা তখন সব রিপোর্টারের জন্য কম্পিউটার শেখা বাধ্যতামূলক করছিল আমাদের জন্য। কিন্তু এই যে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, শুধুমাত্র যে আমরা তো একটা কারিগরি শিক্ষা দিয়েছি, আরো কত রকম, কত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে রিপোর্টাররা জয়েন করে, ইন্টারন্যাশনালি কত প্রোগ্রাম হয়। আমাদের রিপোর্টারদের এখনকার ইয়েটা কি, অমুক মন্ত্রী বিদেশ যাচ্ছে, আমাদের রিপোর্টার একজনকে হয়তো টেলিভিশনতে পাঠাচ্ছে, অথবা আমাদের রিপোর্টার নিজে থেকে টিকিট জোগাড় করতেছে, টাকা দিচ্ছে না প্রতিষ্ঠান, টাকা অন্য জায়গা থেকে জোগাড় করতেছে। প্লিজ ডোন্ট, আমার কোনো রিপোর্টারের প্রতি আমার কোনো এগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতা। অথচ রিপোর্টার ইউনিটি এই দায়িত্বটা নিতে পারতো। আমরা মানে এই রিপোর্টার ইউনিটির টার্গেট ছিল প্রথম দিকে যে ওই বাংলাদেশ বিমানের সাথে আমাদের চুক্তি হয়েছিল, এবং বাংলাদেশ বিমানের মাধ্যমে রিপোর্টারদেরকে বিভিন্ন জায়গাতে ট্রেনিংয়ে পাঠানো, বিমানের টিকিটটা আমরা দিতাম, বাকিটা যদি রিপোর্টার জোগাড় করতে পারতো ট্রেনিংয়ে, জাতিসংঘে পাঠানোর জন্য আমরা টিকিটের ব্যবস্থা করেছিলাম। এবং এগুলোই ছিল রিপোর্টার ইউনিটির মূল কারণ, যে প্রফেশনালি কিভাবে রিপোর্টারদেরকে মানে ডেভেলপ করা যায়, এইটাই ছিল আমাদের টার্গেট। আমার স্পষ্ট মনে আছে যে আমি ফয়োতে গিয়েছিলাম, কালমার ইউনিভার্সিটি ফয়োতে গিয়েছিলাম, সেখান থেকে আমি সিডার সাথে কথা বলে আসছি একটা ইনস্টিটিউট করা যায় কি, সেই ইনস্টিটিউট পরবর্তী মালয়েশিয়া হয়েছে, সেই একই ইনস্টিটিউট পরবর্তী শ্রীলঙ্কাতে হয়েছে, কিন্তু বাংলাদেশে হয়নি। কারণ আমাদের রিপোর্টার ইউনিটি পরবর্তী থেকেই ধরেন এইটা 2-3টা টার্ম পরে থেকেই এইটা চলে গেছে একটা ইউনিয়ন স্টাইলে, দাবি দেওয়ার স্টাইলে, নট ন্যাচারালি। আপনি জাস্ট একটা উদাহরণ দিই, আপনি দেখেন আমাদের সাগরণীর হত্যাকাণ্ড নিয়ে আমরা কত রিপোর্টাররা কি করে, যে বা সাংবাদিকরা ডিউজে করতেছে মানববন্ধন, সেখানে রিপোর্টার্স ইউনিটিও মানববন্ধন করে, বিএফএস যে মানববন্ধন করতেছে, তারপরে ধরেন প্রেস ক্লাব মানববন্ধন করে। কিন্তু কেউ কি একবার চিন্তা করছে এই রিপোর্টার্স ইউনিটি যদি তাদের যতগুলি টাকা ওই সময়ের এতকালে এই যে মানববন্ধন করে যত টাকা খরচ করছে, এই টাকাটা যদি 5 জন রিপোর্টারকে যদি ফেলোশিপ দেওয়া হইতো, সে ধরেন আপনি প্রথম আলোর সাথে যোগাযোগ করে বললেন যে প্রথম আলো ভাই, আমরা ওকে 1 লাখ টাকা দিচ্ছি, আপনি ওকে 2টা মাস সময় দেন, ওই 1 লাখ টাকা আমরা ওরে ফান্ড করবো, ও একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার, 5টা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট বেরোতে পারতো। কাউকে আমরা সবসময় কি করেছে জানেন, সেটা হলো যে সরকার করে না কেন, সরকার করে না, রিপোর্টারের কাজটা কি? আমাদের রিপোর্টারদের এখন কাজ হয়ে গেছে কি জানেন, আমরা ওই প্রেস লিস্ট থেকে ইনফরমেশন বের করা,
বা হর্সেস মদানিকে ওই যে বুম ধরে আমরা ইনফরমেশন নিয়ে আসা, সেক্রেটারিয়েটে ঘুরে বেড়ানো, এই কারণে খেয়াল করে দেখেন একটা ডিটেনশন কার্ড বাতিল হওয়ার পরে রিপোর্টারদের এবং সবার আহাজের আমারও অনেকে গালি দিবেন, কিন্তু আমি তো মনে করি না কোনোদিন আমার আপনি কি আমাকে দেখেছেন আমি কোনোদিন অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে বা সচিবালয়ের ভেতরে গিয়ে কোনোদিন মানে এই কার্ডের জন্য আমার কোনো রিপোর্ট আটকে ছিল? আপনি আমারে দেখেছেন কোনোদিন আটকে ছিল? আমি তো রাষ্ট্রের একদম ধরেন এই আপনার সাথে আমার অভিজ্ঞতাও আছে, আমি রাষ্ট্রের মূল ব্যক্তির কাছে আমি চলে যেতে পারতাম, আমার অ্যাক্রিডিটেশন কার্ড তো লাগে নাই। কিন্তু এখন অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেলে মনে করে যে তার আসলে কি জানেন, এই কার্ডটার সব মানুষ এটার খারাপ ব্যবহার করে না, কিন্তু বেশিরভাগ মানুষ এই কার্ডটা তদবিরে ব্যবহার করে, যে কারণে এই কার্ড নিয়ে এত আহাজারি। আমি তো আহাজারি করি না, আমি মনে করি ঠিকই করেছে। এখন জেনুইন রিপোর্টাররা শুড গেট দ্য কার্ডস। ওকে, আপনি এরশাদ বিরোধী আন্দোলনের পর থেকে আমাদের দেখা মতে মানে রাজনৈতিক সাংবাদিকতা যেটা পলিটিক্যাল বিটে আপনি সবচেয়ে বেশি মাঠে ঘাটে আপনি কাজ করেছেন বাংলা। আমরা যারা এই বিটে কাজ করতাম আমাদের কাছে সবসময় মনে হতো বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে দুটো, একটা আওয়ামী লীগ, একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। এন্টি আওয়ামী লীগ অনেকগুলা দল হচ্ছে এন্টি আওয়ামী লীগ। এখন এন্টি আওয়ামী লীগ দলের মূলধারা হচ্ছে বিএনপি, এন্টি আওয়ামী লীগ যারা আছে মূলধারা বিএনপি। আর এরা সবাই মিলে বিশেষ করে 5ই আগস্টের সাথে যারা জড়িত নেতৃত্বের সাথে, তারা বিভিন্ন বলার চেষ্টা করছে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, মানে আওয়ামী লীগ বলে কিছু থাকবে না বা আওয়ামী লীগ বলে কিছু নাই। বা এমনও বলা হচ্ছে আওয়ামী লীগ কাউকে পাওয়াও যাচ্ছে না। কোনো রিপোর্টে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সকল পক্ষের মতামত নেয়া, যে রিপোর্টার আমরা বাইরে থেকে আওয়ামী লীগের নেতাদের যেহেতু পাই, তারাও নিশ্চয় পাওয়া সম্ভব, কিন্তু কোনোভাবে কোনো রিপোর্টে আওয়ামী লীগকে কানেক্ট করার কত চেষ্টাও নাই সেটা। আপনার অনুসন্ধানটা কি? আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি এই দেশে? আমি একটা মানে আমার ছোটবেলার একটা উদাহরণ দিয়ে আমি শুরু করি। সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা, তখন আমি খুব ছোট, মানে আমি বোধহয় 7-8 এরকম পড়ি বা 8-এ পড়ি। তো আমি ওই সময়টা আমার বাবার সাথে আমার ওই ছোট বয়সের ওই একটা এই 5-7 মাসটাই আমার বাবার সাথে আমার বাবা আমার সাথে একসাথে থাকে। আদারওয়াইজ আমি হোস্টেলে বড় হয়েছি বেশিরভাগ সময়। তো ওই সময়টা আমি ওই 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 কয়েকটা মাস আমি আমার বাবা মার সাথে ছিলাম। তো আমি আমি এটা দেখেছি এমন, আহ, আমার বাবাকে আমি দেখছি যে আমার বাবা আহ, দীর্ঘ বেশ কিছুদিন আমার বাবা ঠিক মতো খায় নাই। তখনও শুনতাম আমার বাবারা বলা বলি করতো, তখন থেকে আমি শুনে আসতেছি। তারপর যখন আমি মফস্বল শহরে মানে কুমিল্লাতে যাই, আমি হোস্টেলে লেখাপড়া শুরু করি, তখন আমি শুনেছি প্রায় ধরেন আমার পাশ করা পর্যন্ত তো আওয়ামী লীগ তো আমি তো আমাদের জেনারেশনটা বেড়ে উঠছে হলো ওই যে কি বলে 74-এর দুর্ভিক্ষ ভুলি নাই ভুলবো না, এই স্লোগানটা ছিল মানে অলমোস্ট মানে সবার মুখে মুখে। তারপর বলছো আরেকটা ছিল কি বাকশালকে নিয়ে একটা স্লোগান ছিল, আহ, মানে বাকশালটা কবর দিতে হবে, বাকশাল এই বাকশাল নিপাত যাক, এরকম এরকম 2-3টা স্লোগান কিন্তু আমাদের সময়টা খুব আমার স্টুডেন্ট লাইফে আমি এটা খুব শুনেছি। এটা কারা বলতো? জাসদ। আরেকটা আরেকটা স্লোগান ছিল এক নেতা এক দেশ এক রাতে সব শেষ। হ্যাঁ, এটা আমি এক্স্যাক্টলি আমার মনে নাই, যেহেতু আমার মনে নাই, কিন্তু আমার যেগুলো মনে আছে আমি সেগুলি বললাম। তো তখন থেকে আমারও কিন্তু ধন মনে হয়েছে আচ্ছা বঙ্গবন্ধুর জন্য আমার বাপটা এরকম কাঁদতে দেখছি, আমার মা রান্না বান্না করে নাই, আমার বাপ কয়েকদিন খাওয়া দাওয়া করে নাই ঠিক মতো, এই লোকটাকে ভালো। আমার আমার জীবনে আরেকটু স্মৃতি আছে মুক্তিযুদ্ধের সময়। ওই সময় আমি আবার কিছু আমরা দেশের বাইরে থাকতাম, আমরা মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলাম না, আমি আমার বাবা সহ আমরা ইন্দোনেশিয়াতে থাকতাম। তখন আমার বাবারে দেখছি যে আমার বাবা 16 ডিসেম্বর কিভাবে আমার আমি পুষতাম একটা পাখি, 2টা পাখি পুষতাম। আমার বাবা হঠাৎ করে এসে নাচতে নাচতে এসে টেলিভিশন খুঁজলো, আমার মনে সরি রেডিও ট্রানজিস্টার খুলে কি কি শুনলো, ছোট আমি এক বুঝি টুঝি না, যায় দৌড়ায় গিয়ে বারান্দা, একটা বড় বারান্দার মধ্যে আমার একটা গুগু পাখি ছিল আর একটা ওই যে কি বলে ওই যে কাকাতুয়া টাইপের ছোট একটা পাখি ছিল।
আমার বাপ দুইটাই ছেড়ে দিছে। আমি তো রাগে কান্নাকাটি শুরু করে দিছি, কি হয়েছে কি হয়েছে। তা আম্মা আমারে বুঝাইতেছে তোর বাবা খুব খুশি হয়ে আমি বাবা খুশি হয়ে আমার পাখি ছেড়ে দিল, এটা তার আমি বুঝি না, এটা তো অন্যায় কাজ করছে তাই না, এটা তো খুশি হয়ে আমার উপর রাগ হয়েছে আমি তাই মনে করছি, আসলে তা না। সে এতটাই খুশি হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা শোনার পরে যে আমার পাখিগুলি ছেড়ে দিছে। দিস হোয়াট আই হ্যাভ সিন। এবং আমি 75-এ আমি এইটা আমার বাপকে এটা করতেছি। তারপরে আমি পুরোটা ধরেন স্কুল জীবনে আমি ওই যে এই স্লোগানগুলি শুনছি। আমার হোস্টেলটা ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের জাস্ট উল্টা পাশে। কলেজের যে রানীর দিঘি বলে, ওই রানীর দিঘির উল্টা পাশে আমাদের জেলা স্কুল হোস্টেল, আর এর উল্টা পাশে হলো ইয়ের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেইন গেট। তো ওখানে প্রায় মিছিল হয়, এই হয় এই স্লোগানগুলি আমি শুনছি। তো আমার তো কিন্তু সবসময় ধরেন বড় হওয়ার ইন্টারমিডিয়েটে আমি যেহেতু একটা এমন একটা কলেজে লেখাপড়া করেছি যে কলেজে ছাত্র রাজনীতি ছিল না, তো আমি আসলে ওইভাবে ঠিকমতো বুঝি নাই। কিন্তু একটা জিনিস বুঝেছি যে বাংলাদেশে সবাই ওই যে কিনা এই ৭৪-এর দুর্ভিক্ষ ভুলি নাই ভুলবো না আর বাকশাল নিপাত যাক, এই স্লোগানগুলি বাংলাদেশের সর্বদা। এবং শুধু পরিবারের মণ্ডলে আসলে বা বয়স্ক ধরেন সিনিয়র ধরেন আমার চাচা বা আমার চাচদের মতো বয়স যারা, বা অনেক বড় ভাই মানে ইমিডিয়েট বড় ভাই না, এদের সবার মধ্যে দেখতাম কিছু লোক ওই যে নিপাত যাক এটা বললেই খেপে যাচ্ছে, এটা বুঝতে পারতাম। পেছনে দাঁত কিরমিরি করতেছে এটা বুঝতে পারতাম, প্রকাশ্যে বলে নেই, প্রকাশ্যে বলতে দেখি নেই। কিন্তু ঠিক ওই সময়টা আওয়ামী লীগের যারা নিশ্চিহ্ন করতে পারে নাই, আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান। আমি তার রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু ওই সময়টাই কিন্তু 5 বছর 6 বছর পর্যন্ত 4-5 বছর পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়া যায়নি। আমি বড় হওয়ার পরে বড় মানে আমি তখন ইন্টারমিডিয়েট কোথাও সেকেন্ড ইয়ার বা এই সময় প্রথম আমি আওয়ামী লীগের আওয়াজটা শুনছি। এবং আমাদের বন্ধুদের মধ্যে আমরা আলাপ আলোচনা হয়েছে ওই যে রমনা গ্রেনের এখানে যখন জোহরা তাজউদ্দিন মাইক লাগায়া যখন আওয়ামী লীগের নিয়ে বক্তৃতা দিচ্ছে, এইটা সর্বমহলে আলোচিত, আমার বাবাও আলোচনা করে, ও আলোচনা করে, আমরা শুনে তো তখন মনে হলো আওয়ামী লীগ নামে একটা ইয়ে আছে। তো 4-5টা বছর কিন্তু আমি নিজে আওয়ামী লীগের কথা ওইভাবে কেউ প্রকাশ্যে বলছে এরকম অ্যাজ ইফ এটা আমি আমি এটার অস্তিত্বই আমার কাছে ছিল না। কিন্তু আই হ্যাভ সিন ইট কিভাবে এটা কোথা থেকে আবার ঘুরে এসে ওই রমনা গ্রিন থেকে জোহরা তাজউদ্দিনের সেই মাইক, এবং ওই মাইকে নাকি উনি বলেছিলেন কোথায় তুমি জিয়া, এসে আমার মাইকটা বন্ধ করো। তখন নাকি মাইকটা বন্ধ করে, আমরা অত রিকালেক্ট করতে পারি না ওইভাবে, তো শুধু নাকি বন্ধুরা গল্প করছে আমি এটুকু জানি। তো তখনই যেহেতু আওয়ামী লীগের নিশ্চিহ্ন করা যায় না, এখন কি সম্ভব আপনার কাছে বিশাল আমার ব্যাপার প্রশ্ন। এটা, বিশাল ব্যাপার। আওয়ামী লীগ তো গ্রাসরুটের জন্য এখন যারা নতুন সংগঠন গড়ার চেষ্টা করছেন, বাংলা মোটরের রূপায়ণ আমি কিন্তু আমার টাওয়ারের, অভিজ্ঞতা থেকে বলেছি, আমি কিন্তু হ্যাঁ, বাড়ি ভাই আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি অ্যাক্টিভিস্ট না, আমি আওয়ামী লীগের না, বাট আই হ্যাভ না সিন একটা ইট তারা না, কিভাবে রিভাইভ বাস্তবটা করেছে। বাস্তবটা হচ্ছে এখন যারা একটা দল গঠন করার চেষ্টা করছে, দল গঠন করার সোনার চামচ তারা পেয়ে গেছে। তারা বাংলাদেশের একটা শিল্প প্রতি গ্রুপ থেকে বিশাল অফিস পেয়েছে, 2টো ফ্লোর নিয়ে। তারা ওই টপ ফ্লোরে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনটাও ফ্রি। তারপরে হচ্ছে গুলশানে অফিস নেওয়া হচ্ছে, বাংলা এবং ইংরেজি কাগজ হবে। ও অলরেডি অফিসে পত্রিকা প্রস্তুতি শুরু হয়ে ডিক্লারেশন হয় নাই, হয়ে গেছে। আর আওয়ামী লীগ তো এটা তৈরি করা দল, এটা গ্রাস রুটে তৈরি করা দল সেটা। শোন, আওয়ামী লীগের নিয়ে যে জিনিসটা আমার কাছে একটা জিনিস আওয়ামী লীগের এই শব্দটার সাথে কি কারণে জানেন, এটা হলো এই আওয়ামী লীগের সাথে ওই যে স্বাধীনতার যে সম্পর্ক, যে এটা বলা হয় বয়ান, যেটা নতুন করে বলতেছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের বয়ান হিসেবে নিয়ে নিছে, আওয়ামী লীগ দলীয় করে ৭১-কে ফেলছে। তাদের দলীয় করে ফেলছে। হ্যাঁ, আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে এইসব বিষয়টাতে। আমার মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এটা সত্য। দেখেন, আপনি ৭ই মার্চ যখন আপনি বাসা থেকে বেরোতেন, আপনি বাসা থেকে বেরোনোর আগেই ভোর থেকে আপনি বঙ্গবন্ধুর ভাষণ শোনা শুরু করতেন। এবং বঙ্গবন্ধুর ভাষণটা কি ভাষণ শুনতেন, ওটা অরিজিনাল গলা না, ভাঙ্গা ভুঙ্গা আওয়াজ সহ একটা মাইকে বঙ্গবন্ধু বিকৃত আওয়াজের ভাষণ শুনতে 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 আপনি বাসা থেকে বেরোলেন। বেরোয় আপনি অফিস পর্যন্ত যাইতে এরকম না হলে 50 রকমের গলার বঙ্গবন্ধুর ভাষণ শুনতেন, বঙ্গবন্ধুর অরিজিনাল গলা কিন্তু আপনি শুনতেন। এতে আপনি
যতই বঙ্গবন্ধুরে ভালোবাসেন, আপনি কিন্তু বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার জন্য কিন্তু আপনি বিরক্ত হয়েছেন। যে আমার যা ধারণা, আমি বিরক্ত হয়েছি কেন জানেন? আমি ওই ভাষণটা খুব নীরবে নিবৃত্তে শুনি। মাঝে মধ্যে এটা অনেকে মহাকাব্য বলে, আমার কাছে মনে হয় যে এটা কিভাবে একটা লোক একটা কি বলে এই কবিতা, বা আমাদের মধুসূদন দত্ত, তারপর অনেক অনেক ব্রিলিয়ান্ট কবি ছিল, অনেক ব্রিলিয়ান্ট মানে কবিরা কবিতা লিখতো না, ইনস্ট্যান্ট একটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট একটা একটা কবিতা, মাস্টারপিস। একটা কবিতা, একটা কাব্য সে বলে গেছে। তো এটা এটা যখন বিকৃত গলায় শুনতাম তখন বিরক্ত, প্রচন্ড বিরক্ত হতাম। তো সেই ক্ষেত্রে যখন ওরা বলে যে হ্যাঁ এরা করছে, আসলেই কিন্তু আওয়ামী লীগের এই দোষটা কিন্তু যে সবকিছুর মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে আসা। বঙ্গবন্ধু তো নিজেই বঙ্গবন্ধু, তাকে নিয়ে তো আমি জানি না কেন না, আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে উপরে এই উঠাইতে হবে। দোষটা, আওয়ামী লীগ এই দোষটা করেছে, কিন্তু হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় তো সবাই বঙ্গবন্ধুর কথা বলেছে, সবাই। জয় বাংলা স্লোগান দিয়েছে। আওয়ামী লীগ তো কোনোদিন কোনো দলকে বলে নাই তোমরা কেউ বঙ্গবন্ধু বলতে পারবে না, তোমরা কেউ জয় বাংলা স্লোগান দিতে পারবে না, এটা আমার স্লোগান, বঙ্গবন্ধু শুধু আমার, এটা তো কাউকে কোনোদিন বলে নাই। বলে নাই, কিন্তু আপনি কি এটা মনে করেন না যে আওয়ামী লীগ সবসময় বঙ্গবন্ধুকে ক্যাশ করার চেষ্টা করেছে? অন্যরা যখন বঙ্গবন্ধু বলে বঙ্গবন্ধুকে তাদের কিছু করার চেষ্টা করছে, আওয়ামী লীগ সেটা দেয়নি, এটা মনে হয় না আপনার? আমি তো মনে করি, আই হ্যাভ সিন, আমি পার্লামেন্টে দেখেছি অনেকবার, পার্লামেন্টে আই হ্যাভ সিন যে আওয়ামী লীগের বিএনপির নেতারা বঙ্গবন্ধু বলেছে, কিন্তু সেটাকে তো ওয়েলকাম করা হয়নি, কখনো এটার এটা প্রশংসা করা নাই। এটা এটা একটা আপনি আপনি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার। একজন একজন যে বঙ্গবন্ধু বলতেছে, যেমন মওদুদ আহমেদ বঙ্গবন্ধু বলতেছে, আপনি কি উঠে দাঁড়ায় একবারও বলেছেন? যে কোনো নেতা আওয়ামী লীগের উল্টা পাশে, যখন আওয়ামী লীগ উল্টা পাশে বসছে, তখন কি উঠে দাঁড়ায় বলছে যে না, মওদুদ আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ বঙ্গবন্ধুকে ইয়ে করার, স্বীকার করার জন্য? আমি আপনার বলি, আমি আমি একটা বক্তৃতা শুনে অনেকে আমার উপর রাগ হইতে পারেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা গল্পের কথা আমি আপনি বলতে পারি, পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন। আমি আজকে আপনাকে সেটা মনে করায় দিচ্ছে, দেখেন এটা রেকর্ডেড বক্তৃতা, আমার যতটুকু মনে আছে, আমি আমার ব্রেন থেকে যতটুকু বলতে, সালাউদ্দিন চৌধুরী একদিন আহ, নাসিম ভাই 3 তারিখের তেসরা, ওনাদের বাবা কোন দিন মারা গেছেন, 3রা নভেম্বর না, 9 জেল হত্যা দিবস? নভেম্বর। হ্যাঁ, জেল হত্যা দিবসে নাসিম ভাই উঠে মানে জাতীয় 4 নেতার প্রতি এই একটা প্রস্তাব বা এরকম কিছু একটা ছিল, তো এটা আহ, বলে উনি এই প্রস্তাব উত্থাপন করছে। তখন এনডিএর ইয়ে ছিল, আহ, আমি যে সালাউদ্দিন কাদের তখন বিএনপিতেও না, সে এনডিএ খুব সম্ভবত, ন্যাশনাল ডেমোক্রেটিক এরকম কিছু একটা নাম। ওখানে উঠে দাঁড়িয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ওখানে বক্তৃতা দেওয়ার কথা না, কিন্তু ওনাকে যখন বক্তৃতা দিতে বলা, ওনার যখন বক্তৃতা, উনি কিন্তু ইয়ে দেয় মানে তখন প্রো গভর্নমেন্ট ইয়ে আর কি, মানে আওয়ামী লীগ তো বিরোধী দলে। তখন নাসিম ভাই যখন এরকম বক্তৃতা দিচ্ছে, অনেকে বু করেছে, অনেকেই নাসিম ভাইয়ের বক্তৃতাতে ডিস্টার্ব করেছে, ইনক্লুডিং যে পরবর্তীতে বঙ্গবন্ধু বলা শুরু করেছেন নাজবুল, তথ্যমন্ত্রী কি যেন ছিল, নাজমুল হুদা। নাজমুল হুদা। নাজমুল হুদা অনেক টিটকারি করে নাসিম ভাইকে, যখন এটা একটা একদমই টিটকারি করছে, পার্লামেন্টারি ভাষায় টিটকারি করছে, তখন পয়েন্ট অফ অর্ডারে সালাউদ্দিন কাদের চৌধুরী উঠেছিল। আমরা স্পষ্ট তখন মনে আছে যে তার মূল বক্তৃতা অনেকটুক, কিন্তু সে একটা জিনিস বলেছে, আজকে যারা এই জেলে যে নেতাদের মারা হয়েছে সেটা নিয়ে যারা আজকে কুরুচিপূর্ণ কথা বলেন, তাদের একটা কিছু ঘটনার কথা মনে করায় দেয়। সে ঘটনা বলছে কি জানেন, এভাবে আমার বাবা যখন ঢাকায় আসতো, তখন সরওয়ার্দী উদ্যানে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, সে বঙ্গবন্ধু বলেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে বেগম মুজিবের হাতের রান্না খেয়ে তারপর চিটাগং যেতেন। আর শেখ মুজিবুর রহমান যখন চিটাগং যেতেন, তখন লালদিঘি ময়দানে বক্তৃতা দিয়ে আমার মায়ের হাতের রান্না খেয়ে ঢাকায় আসতেন। রাজনীতিবিদরা একে অপরের সাথে ইয়েরা জাতীয় ওই নেতাদের জেলখানা হত্যা করা হয়েছে, আমি এর নিন্দা জানাই, কারণ আমার বাবাও জেলখানায় মারা গেছে। সে তারটাকে কানেক্ট করে বক্তৃতা রয়েছে। কিন্তু আপনি কি জাস্ট চিন্তা করেন, আওয়ামী লীগ কি কখনো এটা ক্যাশ করেছে যে বঙ্গবন্ধু এবং তার চিরশত্রুর মতো যে শ্লোকটা,
তার সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা, ওর সাথে ওর যে রিলেশন, নিজেদের যে রিলেশনটা, সেই রিলেশনটা কি নষ্ট ছিল? সেই রিলেশন তো ঠিক ছিল, রাজনৈতিক শত্রুতা ছিল। বঙ্গবন্ধু কি আপনি মনে করেন না আপনি যদি বঙ্গবন্ধু কি এই যে ফজলুল কাদের চৌধুরীকে জেলে নিয়ে বাঁচান নাই? নাহলে তো মেরে ফেলতো। যদিও উনি জেলেই মারা গেছেন, তো জেলে নিয়ে বাঁচান নাই, বাঁচাইছে তো। সো রিলেশনটা সেরকম করো যে, কিন্তু বিএনপি যখনই ধরেন আওয়ামী লীগের কাছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, অনেস্টলি বলি, আওয়ামী লীগের কাছে যখনই দ্বারস্থ হওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগ তখন দূরছাড়ও করেছে। হ্যাঁ, শেখ হাসিনার অনেকগুলো জেস্চার আপনি অত্যন্ত চমৎকার, যেমন কোকো জিয়া রহমানের এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মারা ছোট যাওয়ার ছেলে পরে পরে মারা যাওয়ার পরে শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে দেখা করছেন, খালেদা জিয়া দেখা করেন, এগুলো নিয়ে অনেক কথা হইতে পারে, কিন্তু আমার কথা হইলে যে এই যে শত্রুতাটা, এই যে মানসিক শত্রুতা, এইটা তো ধরেন সময় ছিল না, বা ধরেন খালেদা জিয়ার কোন আমলে, প্রথম আমলে তো এরকম ছিল না। দেখেন সাইদ ইস্কান্দারের ছেলে, আপনার মনে আছে ঘটনাটা, ডিডি রিপোর্টে আমার মনে আছে, সাইদ ইস্কান্দারের ছেলে এবং আরেকজন যায় এই যে 32 নম্বরে বঙ্গবন্ধু যে জাদুঘর, সেখানে আগে বঙ্গবন্ধু ভবন, ওখানে যায় ওই যে ইট পাটকেল মারছিল, শয়তানি দুষ্টামি করছে। আমার মনে আছে যে ওই বাচ্চা দুটোকে ওখান থেকে নিয়ে এই শেখ হাসিনার ব্যক্তিগত এই যে মৃণাল দা এবং অন্যরা মিলে ওরা ওকে নিয়ে বেগম জিয়ার বাসায় নিয়ে পৌঁছায় দিয়ে আসছে। দ্যাট ওয়াজ দ্য জেস্টার। কিন্তু ওটা কই গেল রে ভাই? আপনার কি মনে হয় 21শে আগস্টের ঘটনাটা রাজনৈতিক সংস্কৃতির অনেক কিছু ওলটপালট করে দিয়েছে? শুধু 21শে আগস্ট না, আমি মনে করি যে বাংলাদেশের, আপনি আওয়ামী লীগ নিয়ে যে আলোচনায় যদি থাকেন, তাইলে আমি বলতে বাংলাদেশের রাজনীতির ব্যাপক পরিবর্তন এসে গেছিল মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে শক্তির যে একটা অন্তর্গত লড়াই, সেই অন্তর্গত লড়াইটা কিন্তু জঙ্গি দিয়ে শুরু। ঠিক আছে, বিএনপি যখনই জঙ্গির উপর নির্ভর করতে গেছে, তখনই আওয়ামী লীগ তাকে আগে শত্রু মনে করেছে, পরে চরম শত্রু মনে করেছে। বিএনপির এটা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু এখন বলা হচ্ছে জঙ্গি নাটক ছিল, এগুলা জঙ্গি বলে কিছু ছিল না বাংলাদেশে। না, ওই যে তাইলে এখন আমি আবার ওই একই কথায় আসব, যে ঠিক আছে, আপনারা যদি মনে করেন এই ইন্ডিপেন্ডেন্ট কমিশন দরকার নেই আপনার, আই টেল ইউ, গভর্নমেন্ট প্রত্যেকটা পত্রিকার একজন রিপোর্টারকে অ্যাসাইন করুক, যা তোমাকে আমি 6 মাস সময় দিলাম বা 1 বছর সময় দিলাম, তুমি এটা বের করো। এবং ওই প্রত্যেকটা পত্রিকার সকল মতের পত্রিকার রিপোর্টারকে অ্যাপয়েন্ট করুক, 20 জন রিপোর্টার বা 30 জন রিপোর্টারের একটা প্যানেল করে দিক, তারা তাদের মতো করে রিপোর্ট করুক, বের করুক, তাহলেই তো হয়ে যায়। এখানে তো রাজনীতির বিষয় না রে ভাই, ঘটনাগুলো তো ঘটেছে। বোমা হামলা তো হয়েছে নাকি? এটা হামলা না, এটা তো বোমা ময়মনসিংহে তো বোমা হামলাটা হয়েছে তো, তাই না? আপনার 10 টাকা অস্ত্র তো পাওয়া গেছে নাকি? বুলেট পাওয়া গেছে নাকি? আপনার তো সবগুলো জেলাতে যে আদালতে হামলা হইলো, সেটা কি ভুয়া? বাংলা ভাই যে অস্ত্র নিয়ে মিছিল করছে, ওটা কি ভুয়া? এগুলা তো ন্যারেটিভ না রে ভাই, এগুলো তো ঘটনা। আমি তো বলি, যদি রাজনীতি করা অন্য জিনিস, রাজনীতির বাইরে সাংবাদিকতা করতে আসেন বাড়ি ভাই, আমি মনে করি আমার আপনার কিছু দায়িত্ব আছে। আমরা আসলে আমি শারীরিকভাবে বা আমি করি না, আমরা আপনারাও কিন্তু এটা এই মোটিভেশনটা কিন্তু পত্রিকাগুলোর মধ্যে, মানে আমাদের আলোচনার মাধ্যমে এগুলো পত্রিকাগুলো তোমরা ইন্ডিপেন্ডেন্টলি তোমার একটা রিপোর্টারকে 1 বছরের জন্য অ্যাসাইন করো, এবং হোয়াট এভার হি রিপোর্টস পাবলিশ ইট। ডেইলি স্টারের মাহফুজা নাম একবার সরি বলেছেন একটা কথা নিয়ে, যে ও 111-এর সময় গোয়েন্দা সংস্থার চোথা নিয়ে রাজনীতিবিদদের চরিত্র হনন করাটা তাদের ঠিক হয় নাই, মানে অন্য ভার্সনটা ছিল না সেই রিপোর্টে। বাংলাদেশে কি সেই সাংবাদিকতা আবার চলে এসেছে? 111 ভার্সনটা আমি বলি, আমি তখন অ্যাক্টিভ রিপোর্টার না, আমি একটা স্টেশনের দায়িত্ব পালন করি। তো ওই সময়টা প্রথম দিকে এমন ছিল যে সবাই মানে ভীতু, এবং সবাই ভয় পাচ্ছে, অমুক মেজর আসে, অমুক তোমার আসে, সবাই ভয় পায়। যাই হোক, বিভিন্ন দাওয়াতে আমিও গিয়েছি, 2-একটা দাওয়াতে মানে কমন ধরেন 10-15 জন 20 জনের সাথে আমারও দেখা হয়েছে। বাট আমি একটু, আপনি জানেন, আমি একটু
লুকোচাপা মানুষ, আমি একটু পেছনে থাকি, আমি কথা কম করি, আমি কখনোই মানে নিজেকে প্রজেক্ট করার মধ্যে আমি ছিলাম না। তো আমি দেখেছি এগুলো, আমি দেখেছি কি জানেন, সাংবাদিকরা কি ভরে মানে বড় বড় সাংবাদিক এবং ছোট ছোট সাংবাদিক, ছোট ছোট সাংবাদিক আলাদা, আর ছোট ছোট সাংবাদিক হলো জুজুর ভয়, আর বড় বড় সাংবাদিক হলো ভয়টা আমন্ত্রণ করে নিয়ে আসে। কিভাবে আমন্ত্রণ করে জানেন? আনে কেমনে জানেন? গল্ফ ক্লাবে দাওয়াত খাওয়া, রাওয়া ক্লাবে দাওয়াত খাওয়া, ওইখানে দাওয়াত খাওয়া, ওখানে গেলে আপনি সকল আজকে বড় বড় বুদ্ধিবীচি যারা আছে, সরি আমি শব্দটা ইউজ করলাম, আমি বিশ্বাস করেন এদের, বুদ্ধিজীবী সাংবাদিক যারা আছে আমি এদেরকে বুদ্ধিবীচি বলি। কেন বলি জানেন? আপনি যদি নিজে যায় নিজের লেজটা কাউকে দিয়ে আসেন, তো লেজ আটকায় ধরলে আপনি কি করবেনটা কি? কিছু করার নাই তো, আপনি তো যাই দিয়ে আসেন। মাহফুজ ভাই যে কথাটা বলেছেন, এই কথা দিয়ে মাহফুজ ভাই এটা প্রমাণ করেন নাই যে ওনারা লেজটা ওখানে দিয়ে আসছিলেন। না দিয়ে আসলে ওনাকে চোতা দিলে উনি কেন প্রচার করছেন? আমার স্পষ্ট মনে আছে, আমার কাছে এরকম বহু চোতা আসছে। আমার সালে শিবলি ছিল আমার প্ল্যানিং এডিটর। আপনি সালে শিবলি আজকে আপনি চিনেন, সে অনেক বড় সাংবাদিক, তারপর দেশ থেকে চলে গেছে, ব্রিটেনে থাকে। সালে শিবলির আমি কি বলবো, একটা ডকুমেন্ট আমার কাছে একটা ডকুমেন্ট পাঠানো হয়েছে যে এই ডকুমেন্টটা প্রচার করতে হবে। তাই আমি বলছি এটা তো ভাই আরবিতে লেখা, এটা আমি বুঝি টুঝি না, অনুবাদ করে আবার দিয়ে গেছে অনুবাদ। আমি যে ভাই আমি আরবি বুঝি না, অনুবাদ কেমনে বুঝবো? এটা আরবি থেকে কেমনে অনুবাদ হলে এটা আমি বুঝবো কেমনে? আমি এটা বুঝি টুঝি না, আমি এটা করবো না। আমাকে দিয়ে এটা আমি বলবো না ওই ডকুমেন্টটা কি, এবং এত নেককারজনক ব্যক্তিগত ডকুমেন্ট যেটা প্রচার করার জন্য আমাকে বাধ্য করার চেষ্টা করছিল, এবং আমি করি নাই। আমারও তো ধরে নিয়ে পিটায় নাই। কারণ কি জানেন? আমি তাদের কাছে আমার মনে লেজটা হচ্ছে আমি লেজ দিয়ে আসি নাই। এটা কোনো আপনি যদি লেজ কাবিন, দিয়ে আসেন, আমার মনে হয় এটা কোনো কাবিননামা ছিল। হোয়াট এভার, আমি বলতে চাই না, এটা ব্যক্তিগত। আমি মনে করি সাংবাদিকতায় কারো ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করে যে সাংবাদিকতা, সে সাংবাদিকতা কোনোদিন সাংবাদিকতা হতে পারে না। সেটা ইয়েলো জার্নালিজম। আমি এটা কেন করতে যাব? আর আমাকে আমার একজন প্রয়োজনটা কি? সিনিয়র সাংবাদিক আমাকে বলেছেন যে তাকে অনেকে ডিজিএফআই এর সাংবাদিক বলে টিটকারি দেয়, কিন্তু ওই সময় ডিজিএফআই এর অফিসের বাইরে এত কারা ছিল? সাংবাদিক প্রজেক্ট আনতে ডিজিএফআই এর অফিসে ভাই, যেতেন। আই হ্যাভ সিন অন মাই ওন আইজ, আমার চোখে দিয়ে দেখছি। আমি দেখেছি কারা একটা মেজরের রুমে ঢোকার জন্য দাঁড়ায় থাকতো, কারা সারাদিন ওখানে মানে সময় কাটাইতো, আর হলো ওখানে একটা জিনিস খাওয়াইতো, বুঝছেন? এটা আর্মিরা খুব মজা করে খাওয়ায়, যে আমাদের দেশে আমরা যেটাকে ধরেন এখন গ্রিল বলে এখন চারিদিকে ছড়াইছে না, আর্মিরা কিন্তু তাদের ক্যান্টিনে এই ধরনের মাংসের টুকরা বা মুরগির টুকরা এরকম করে ভাইজা খায়। এটা সত্য, কাঁটা চামচ এবং ইয়ে দিয়ে। ওইটা খাওয়ার জন্য কতজন এই গল্ফ ক্লাবের দাওয়াত পাওয়ার জন্য কত তেলামি করছে, একটা প্রজেক্ট পাওয়ার জন্য, একটা ট্রেনিং প্রোগ্রাম ইয়ে করার জন্য কি না করেছে এই সাংবাদিকরা। আজকে বড় বড় কথা বলে, দেশের উদ্ধার করে। ইউনূস সাহেব আছে, ইউনূস সাহেবের সমালোচনা করে, ইউনূস সাহেব সম্পর্কে না জেনেও করে, বিশ্বাস করেন। এবং আমাদের আর্মি সম্পর্কে আমাদের সাংবাদিকদের কতটুকু ধারণা আছে আমি জানি না, কতটুকু ধারণা আছে। এবং বাইরে থেকে এটাকে সাম পিপল এটাকে মনস্টারের মতো করে রাখে। কি কারণে রাখে জানেন? অন্য সাংবাদিক থেকে এর থেকে দূরে রাখে, কারণ সে তাইলে পুরা সম্পর্কটা তার থাকবে না। সো সে এটার মধ্যে ভাগ বসাইতে দিতে চায় না। এটা সিনিয়র বলেন আর জুনিয়র বলেন, একবার ওদের সাথে খাতির হইলে আর এটা দিতে চায় না। সো এটা উন্মুক্ত না। আর্মির উচিত শুধু আইএসপিআর এর মাধ্যমে না, আর্মির উচিত প্রকাশ্যে, যেমন ইয়াতে সেক্রেটারিটা একটা সাংবাদিক যা কথা বলছেন, তেমনি ডিফেন্স মিনিস্ট্রিতে আর্মির একটা উইং থাকা উচিত যেখান থেকে সবসময় তারা কথা বলবে। আইএসপিআর ইয়েতে না রেখে, সেনানিবাসে না রেখে আইএসপিআর বাইরে নিয়ে আসুক, সাংবাদিকদের সাথে কথা বলুক, দেখবেন যে এইসব কিছুই না। আর্মি এরকম না, আর্মি আসলে মনস্টার না। আর্মি আসলে এটা আর্মি সবসময় না। আর্মি ট্রেনিংটা হইলো কি? আর্মি ট্রেনিংটা হইলো গুলি করে মারার জন্য। তারা তো দেশ রক্ষা করবে, মারবে। এখন আপনি যখন তাকে রাস্তায় পুলিশের ডিউটি দিচ্ছেন, সে যখন বাঁশ দিয়ে একটা পিটান দিচ্ছে, এটা তো তার জন্য খুব সাধারণ বিষয়। সে তো বেদ চিন্তাই করতে পারে না, সে বাঁশ দিয়ে বাড়ি মারে। এখন আপনি ভাবতেছেন বাঁশ দিয়ে মারলো কেন, একটা বেদ দিয়ে তো মারতে পারতো। এখন আপনার তো বোঝা হচ্ছে তো ওই লোকটার ট্রেনিং কোথায় হয়েছে। তার ট্রেনিং হয়েছে কিল করার জন্য। আমরা আবার আমাদের ওই প্রসঙ্গে আসি। আওয়ামী লীগটাকে প্রাসঙ্গিক করার
কি কাজকর্ম চলছে আপনার অনুসন্ধানে? আমার অনুসন্ধান না, আমার একটু যোগাযোগের মাধ্যমে আমার যে কথাবার্তাগুলি হয় সেটা বলতে পারি। আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে আহ, রক্ত সঞ্চালন শুরু হয়েছে, এটা আমি বলতে পারি। হ্যাঁ, সেই রক্ত সঞ্চালনের প্রক্রিয়া হিসাবে আহ, ধরেন এটার 3টা ফ্রন্টে ওরা এখন মনোযোগ দিচ্ছে। মূলত 3টা ফ্রন্ট। একটা হলো আইনি ফ্রন্ট, আইনটা কিভাবে লড়বে তারা একটা প্ল্যান করতেছে, চেষ্টা করতেছে ওইটাকে একটা ফ্রন্ট হিসেবে তৈরি করা। আরেকটা ফ্রন্ট হলো ইন্টারন্যাশনালি কিভাবে যে পরাশক্তিদের সন্দেহ করা হয় যে আমাদের দেশের উলটপালটের সন্দেহ, তাদের সাথে কিভাবে নেগোশিয়েট করবে, সম্পর্কটা কিভাবে ভালো করবে, আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছে তাদের সাথে কিভাবে ভালো করবে, এবং তাদেরকে অ্যাটলিস্ট পক্ষে না আনতে পারলেও তাদেরকে করা, নিউট্রালাইজ করা, এইটার কাজের জন্য একটা চেষ্টা চলতেছে। আরেকটা হলো দেশের ভিতরে সংগঠনটাকে আবার রক্ত সঞ্চালিত যে শুরু হয়েছে সে রক্ত সঞ্চালনটা বাড়ানো। একটু সময় নিয়ে আওয়ামী লীগের 3 ফ্রন্টের মধ্যেই কাজ শুরু করেছে। আমি আপনাকে এইটুকু বলতে পারি, দেশের ভিতরে যেমন কাজ কাজ হচ্ছে, তেমনি দেশের বাইরে কাজ হচ্ছে, তেমনি আইনি ফ্রন্টেও কিন্তু ওরা তাদেরকে গোছাচ্ছে তারা কিভাবে আইনি লড়াইটা করবে। এই 3টা কিন্তু আওয়ামী জায়গাতে লীগের আমার ধারণা। সবার এই যে আপনার অনুসন্ধানটা 3টা ফ্রন্টের কথা বললেন, 3 জায়গাতে কাজ চলছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগের কোনো একজন স্পোকসম্যান এখন পর্যন্ত নাই। 5 মাস ধরে আওয়ামী লীগের কোথাও আওয়ামী লীগের কথা, এটা যে আওয়ামী লীগের কথা সেটা অফিসিয়ালি বলার মতো একটা স্পোকসম্যান নাই দেশে বা বিদেশে। আমার ধারণা আমি যতটুকু শুনেছি সেটা, এটা সময় নিচ্ছে। কেন সময় নিচ্ছে? আপনি দেখেন যাদেরকে, খেয়াল করে দেখেন, যাদেরকে মানুষ অপছন্দ করে এরা বাইরে বাইরে বের হয়ে যে মাঝে মধ্যে কথা বলতেছে, মানুষ যে কি পরিমাণ ঘৃণা ভরে কমেন্ট করে, এগুলো খেয়াল করছেন? এগুলো একটু খেয়াল করে দেখেন। এদেরকে এক্সপোজ করাটাও আওয়ামী লীগের একটা কাজ, যে তোমরা কতটা ঘৃণিত মানুষের কাছে তোমরা দেখো। কারণ আমার ধারণা শেখ হাসিনা বা এখন যারাই শেখ হাসিনা আশেপাশে আছেন তারা একটা জিনিস খোঁজার চেষ্টা করতেছে। প্রথমত হলো বর্জ্যকে বর্জ্য হিসাবে বর্জ্য বলে বাতিল করে দেওয়া, এইটা একটা তাদের ডিসিশন। আরেকটা হলো তাদের আসলেই তাদের রাজনৈতিক কৌশলগুলি মানুষের সাথে সম্পৃক্ত করতে কোন কোন নেতা সক্ষম, আসলে তাদের কার মধ্যে এই যোগ্যতাগুলি আছে সেটা খুঁজে নেওয়া। এটার জন্য সময় নিচ্ছে। এর জন্য মুখপাত্রে কিছু না, যে কারণে আপনি দেখেন এই পর্যন্ত 5-6 জন কথা বলেছে, 5-6 জন এই পর্যন্ত কথা বলেছে, কেউই কিন্তু গ্রহণযোগ্য হয়নি। এবং কেউ গ্রহণযোগ্য না হওয়ার কারণে হয়েছে কি, এই 5-6 জনকে আপনি অ্যাটলিস্ট মূল দায়িত্ব দেখতে পাবেন না, আমি আপনাকে নিশ্চিত করতে পারি এটা। এরা কিন্তু, এদেরকে সুযোগ দেওয়া হয়েছে তা না, কিন্তু এরা নিজেরা মনে করছে যে আমরা বোধহয় মুখপাত্র হইতে পারি, যে কারণে এরা এমন কথাবার্তা বলছে। এর মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকদের মধ্যে অনেকেই আছেন, একজন একজন যুগ্ম সম্পাদক নিয়ে পজিটিভ ধারণা আছে, আর বাকি নাই। এরা যত কথাই বলুক, নিচের লেভেলে আপনি দেখেন 2-1 জন কথা বলতেছে, তার মধ্যে 2-1 জন ছাড়া কাউকে মানুষ কাকে গ্রহণ করে এটা কিন্তু টেস্ট চলতেছে, বাতিলও চলতেছে, সিলেকশনও চলতেছে। খেয়াল করে দেখেন আপনি, এই জন্য যে 6-7 জন কথা বলেছে যা ওপেন হয়েছে, তার মধ্যে আপনি যদি জরিপটা দেখেন, জরিপে দেখবেন আপনি, আমি নাম বলা কি ঠিক হবে কিনা জানি না, তারপর খালিদ মাহমুদ চৌধুরী, তারপর আরাফাত হ্যাঁ, ওরা যে রেশনালি কথা বলতেছে এবং যে রেশনালি মানুষ এটাকে করে, অন্যদেরটা কিন্তু তা না, অন্যদেরকে গালাগালি দিয়ে ভরা দিচ্ছে। মানে আপনি যদি বলে 3 মিলিয়ন ভিউ হয়েছে একজন নেতার বক্তব্য নেই, কিন্তু 3 মিলিয়নের মধ্যে ভিউর মধ্যে কত ওকে নিন্দা করছে, কত নিন্দা করে কমেন্ট হয়েছে সেটা কিন্তু কেউ খেয়াল করেনি। ওইটাও কিন্তু ভোট, পাবলিকের ভোট কিন্তু। সো আওয়ামী লীগ কিন্তু এই যে যাচাই বাছার বন্ধ দিয়ে কিন্তু আমার ধারণা তাদের লিডারশিপ তারা ঠিক করতেছে। এই কাজটা কিভাবে হচ্ছে দেশে বা বিদেশে? আচ্ছা, এটা আমি আপনাকে আমি একেবারে অ্যাকিউরেট তো কোনো জিনিস আমি বলতে পারবো না, কারণ যেভাবে শুনি সেটাতে হলো ধরেন 111-এর মতো করে একটা লিডারশিপ বের করে আনা যায় না, যেমন জিল্লুর রহমান আর মতিয়া চৌধুরী, একটা সিনিয়র লিডারশিপ যারা সবসময় বুক ফুলায় কথা বলতে পারবে, যে তাদেরকে ইচ্ছা করলে তুমি জেলে নিতে পারবে না।
তাদের কোনো এমন কোনো অপরাধ নাই বা এমন কিছু অভিযোগ তার বিরুদ্ধে দিতে পারবো না, যাই কারণে জেলে জেলে নিয়ে যাবো। এবং তারা কোনো কথা বললে একটা সময়ের পরে, ধরুন আর 1-1.5 মাস 2 মাস পরে যখন কথা বলবে আওয়ামী লীগ দিয়ে যখন কথা, তখন আওয়ামী লীগ নিয়ে কথা বলাটা আর মানে অন্যায় বলে বা এটা কথা বললে তাকে ধরে মারতে হবে, এরকম সিচুয়েশন কিন্তু অলমোস্ট শেষ। তো সেরকম সিচুয়েশনে কয়েকজনের নাম আসছে, তো সেই নামগুলি কি বলা ঠিক হবে? আপনি কি মনে করেন? একটু আইডিয়া তো চায় মানুষ। আহ, এরকম নামগুলোর মধ্যে ধরেন রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য আহ, একটা ইয়ে আছে, আহ, একটা লবি মনে করতেছে আব্দুল হামিদ সাহেবকে রাজনীতি ফিরিয়ে এনে জিল্লুর রহমানের ভূমিকায় নিয়ে যাওয়া। ঠিক ওনার কি আছে, শারীরিক অবস্থা আছে সেরকম? আছে, সেটা আছে। আহ, জিল্লুর রহমান একই অবস্থা ছিলেন। জিল্লুর রহমান যখন 111 সময় উনি নড়াচড়াও করতে পারতেন না, উনি বরং মতিয়া চৌধুরীর কাঁধে চড়ে চলাফেরা করতেন। হ্যাঁ, অলমোস্ট কোন রকম বসায় দিলে, আমার এখনো মনে আছে 111 সময় ওনাকে আমি লুঙ্গি পরে বন্ধ ব্রিফ করতে দেখছি, বুঝছেন? মানে জাস্ট বেডরুম থেকে এসে ব্রিফ করছে। তো এটা কোনো ইস্যুজ না, ইস্যুজ হলো যে পার্টিকে আপহোল্ড করার মতো একটা বুক চিতে কথা বলার মতো একটা, বা আওয়ামী লীগ বললে তা সে আওয়ামী লীগ মিন করতেছে এবং তাকে কেউ এইটা নিয়ে কথা বলতে পারবে না, এরকম একটা লোকের দরকার। কলঙ্ক একটা বা একটা নিষ্পাপ চেহারা, এরকম কিছু লোক। সেটার মধ্যে ধরেন আওয়ামী লীগের তাকে আবার, উনি তো জানেন তো প্রেসিডেন্ট হওয়ার কারণে উনি আর আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কিছু না। তো আওয়ামী লীগে তাকে ফেরত নিয়ে আসা সেটা সম্ভব কিভাবে, এটা নিয়েও আলোচনা হয়েছে খুব সম্ভবত, যে সভাপতি মণ্ডলীতে তাকে ব্যাক করে এনে, অ্যাক্টিং ব্যাক করে এনে পরবর্তী কাউন্সিলে তাকে ইয়ে করা এবং তাকে অ্যাক্টিং রাখা, অ্যাক্টিং পদে, যেটা জিল্লুর রহমান কিন্তু অলমোস্ট অ্যাক্টিং দায়িত্বের মতোই পালন করেছে। আর এবং তার সাথে আরেকজন নাম আরো একজন আসতেছে, ওনার নাম হলো আপনাদের সিলেটের, ওনার নাম হলো আগে পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আব্দুল মান্নানই তো, হ্যাঁ, ওনার নামটা আসতেছে। যে উনিও এমন একটা উনাকে ব্যক্তি। উনাকে অ্যারেস্ট করার পরে উনার মুক্তির দাবিতে এলাকায় ছাত্রদের মিছিল হয়েছে সেখানে। তো ওনার নামটাও আসছে। তো ওনার নামটাও এখানে আছে, যে ধরেন কিভাবে আওয়ামী লীগের একটা একদম ফেস লাগবে, যে ফেসটা সবসময় কথা বলবে আর কি, কথা বলার মতো ফেসটা দরকার, যে সে নির্বিঘ্নে কথা বলতে পারবে, নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, নির্বিঘ্নে তাকে ইচ্ছা করলে কেউ কিছু করতে পারবে না, এরকম একটা ব্যক্তিত্ব তারা খুঁজতেছেন। আবার অনেকে বলতেছেন যে আহ, আরেকজন উনিও আওয়ামী লীগের বাইরে, বাট সে আওয়ামী লীগ আপহোল্ড করে, সে শেখ হাসিনাকে আপহোল্ড করে, মানে হলো আব্দুল কাদের সিদ্দিকী। যদিও আমার কাছে মনে হয় না, কিন্তু কাদের সিদ্দিকী কোনো না কোনো ফর্মে, আওয়ামী ঘরানা ফর্মে বোধ হয় একটা লিডারশিপে থাকবেন, যেটা 14 দলের মতো যেই ফোরামগুলো আছে সেরকম ফোরামের হয়তো মুখপাত্রের মতো করে আসতে পারেন আর কি। তো এই হলো মাথার দিকের যে ফ্রন্টটা আর কি, যে মাথার দিকের ফ্রন্ট। আর মাঝখানে যেটা মুখপাত্র আপনি বলতেছেন, যেটা জেলা সবসময় ছিল সৈয়দ আশরাফ, যখনই দরকার নেত্রীর পক্ষে এসে দাঁড়ায় সে কথা বলছে, হ্যাঁ, কোনো ভয় করে নাই, কিছু করে নাই। তো সেরকম একজন লোক খুঁজতেছে তারা। তো সেরকম লোক অনেক জনের বাতিল হচ্ছে, কিন্তু বাতিলগুলা কিন্তু সামনে আসতেছে এবং বাদ যাচ্ছে। দুই একজন একটু তার ইয়েতে, তার মধ্যে আরো আছেন যেমন ধরেন যদিও রাজ্জাক সাহেব ইয়াতে মামলার আসামি, রাজ্জাক সাহেবের নামটা আছে, যে রাজ্জাক সাহেব হয়তো জামিন টামিন সরকারের সাথে একটা দর কষাকষি করে তাকে বের করে আনা। সাবির হোসেন চৌধুরী অলরেডি বাইরে আছেন। তারপরে একজন যুগ্ম সম্পাদক, যিনি সাংগঠনিক একটু সাংগঠনিক কাজটা ভালো বুঝেন, বাট তার ওইভাবে ভাবতেন, কিন্তু তাকেও ভাবা হচ্ছে। যেটা হলো ধরেন ওই যে ইনি হলেন কুষ্টিয়ার কি যেন হানিফ, মাহবুবুল হানিফ। হ্যাঁ। তারপরে ধরেন এই 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 পর্যায়ের মধ্যে কিন্তু এই পুরাটার মধ্যে, এই এই দুইটা ফ্রন্টের মধ্যে, এখানের মধ্যে কিন্তু কোনো না কোনো ফর্মে শেখ হাসিনার সাথে লিয়াজো ওটা মেনটেন করার জন্য বা করার জন্য শেখ ফ্যামিলির একজন থাকবে। এইটা আমি মোটামুটি যে শেখ ফ্যামিলির বোধ হয় এটা ধরেন খুব আলোচিত, যে শেখ ফ্যামিলির কে থাকবে এটা নিয়ে আলোচিত। তো যেহেতু বলে যে শেখ ফ্যামিলির কে থাকবে আলোচিত, তার মানে শেখ ফ্যামিলির একজন আছে। তো শেখ ফ্যামিলির মধ্যে আছেন জয়, পুতুল এবং রাদওয়ান মুজিব, এই তিনজনের নাম আছে। এটা হলো তাদের দেশীয় মূল সাংগঠনিক এবং মুখপাত্রের কাজ করে এটা।
এরপরে এটা হলো মূল ফ্রন্ট। আর দ্বিতীয় ফ্রন্ট হলো তার বিদেশে এই যে যেটা ধরেন তাদের পক্ষে তো ধরেন ইন্ডিয়া একটা বড় ভূমিকা পালন করতেছে আওয়ামী লীগের পক্ষে। কূটনীতিটা ইন্ডিয়া একটা বড় তো যেমন ধরেন আপনি লেটেস্ট যে পরিবর্তনটা হয়েছে এটা আশ্চর্য যে আহ, শেষ পর্যন্ত আমার ধারণা ছিল যে জ্যাক সুলিভান কোনো কিছু বলবেন না, মানে শেখ হাসিনা নিয়ে আর কোনো কথা বলবেন বা আওয়ামী লীগ নিয়ে কথা বলবেন বা বাংলাদেশ নিয়ে কথা বলবেন না, কারণ তার আর মাত্র 5-6 দিন সময় আছে। কিন্তু আমার এক মনে হয়েছিল, কিন্তু আমার খুবই ইয়ে হয়েছিল যে জ্যাক সুলিভান যখন ইন্ডিয়াতে ভিজিট করতে আসেননি, মানে এটা আসার কথা না। জয়শঙ্কর যখন যান এবং কি বলে যে মিস্ত্রি যখন যান, তখন যে ইনি আসবেন এটা তখন নিশ্চিত ছিল না, কিন্তু ওখানে কনফার্ম হয়েছে উনি আসছেন এবং এখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ওনাকে দিয়ে যে একটা স্টেটমেন্ট, এটা ডেভেলপমেন্ট যে ওনার যে একটা স্টেটমেন্ট কিন্তু বের করে আনা হয়েছে জ্যাক সুলিভান। কিন্তু ওর একটা কথা যে যেই জ্যাক সুলিভানরা বা যেই ম্যাথু মিলাররা বা যেই জন কিরবিরা কি বলে বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পরে নতুন সরকারকে স্বাগত জানাইছে, লিটারালি স্বাগত জানাইছে, তারা কিন্তু স্বাগতর জায়গা থেকে সরে গেছেন। খেয়াল করে দেখেন, এটা ভারতের কূটনীতি প্লাস ওই যে আওয়ামী লীগের যে বিদেশের যে উইংটা কাজ করতেছে তারা এটার জন্য, সেটা হলো কারা, যে দুজনের ভূমিকার কথা বলা হয় যে এরকম ভূমিকা পালনে অভিজ্ঞ এবং সক্ষম দুতিয়ালি, মানে ইন্টারন্যাশনাল যে এগুলো, সেটা হলো গহর রিজভী এবং মশিউর রহমান, অর্থনীতিবিদ মশিউর রহমান, এই দুইজন এবং আরো কয়েকজন আছেন এর মধ্যে। আওয়ামী লীগের মধ্যে মজার ব্যাপার হলো যে ওই যে আমি 14 দলীয় প্ল্যাটফর্মের মতো করে এখানে আরো কিছু লোক, আরো কিছু ধরেন দল এবং দলের বাইরে আরো কিছু লোক ইনফিউজ হয়। যেমন ধরেন আপনি আশ্চর্য হবেন নাম যে মাহিবি চৌধুরী এবং পার্থ, কি যেন ওর নাম, পার্থ কি, আন্দালিব রহমান পার্থ। খেয়াল করে দেখেন আন্দালিব রহমান পার্থরা অলরেডি আওয়ামী লীগের জন্য কিন্তু নেগোশিয়েট শুরু করেছে। কেন আমি আন্দালিব রহমান পার্থকে নিজে বলতেও শুনেছি, এক জায়গায় বলেছেন উনি যে উনি মনে করেন মধ্য জানুয়ারির মধ্যে আলোচনা শুরু হয়ে যাবে। আসলে আলোচনাটা তো হচ্ছে, ওনাদের সাথেই তো হচ্ছে। তাহলে আওয়ামী লীগের এই আরেকটা ফ্রন্ট থাকবে, যেটা আওয়ামী লীগ না বাট 14 দলীয় স্টাইলের যে ফ্রন্টটা থাকবে, এই ফ্রন্টগুলিতে মানে আওয়ামী রাজনীতি ফেরত আনতে পারলে এদের সকলের রাজনীতি ফেরত আসে, যে কারণে এরা সবাই কিন্তু খেয়াল। আরো একটা জিনিস দেখেন যে আন্দালিব রহমান মাহিকে তো স্কোপই দেওয়া হয় নাই, আন্দালিব রহমান পার্থকেও কিন্তু খুব বেশি সুযোগ দিচ্ছে না এই মানে নেগোসিয়েশন কথা বলার জন্য। কারণটা হলো এদের সাথে ওই লিঙ্কটার কারণে। ওরা আসলে আওয়ামী লীগের হয়ে যে কাজগুলি করা দরকার, আওয়ামী লীগ হিসেবে যেটা করতে পারে না সেটা এরা করতেছে। প্লাস বিএনপির ভিতরে একটা গ্রুপ আছে যেটা বললে প্রতিবাদ করতে পারি, কিন্তু আমি একদম স্পষ্ট করে বলতে পারি আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ এরা তো ভারতের হয়ে, কারণ আমির খসরু মাহমুদ এই নতুন সরকার হওয়ার পরপর কিন্তু বিএনপির প্রতিনিধি দল নিয়ে কিন্তু ভারত সফর করেছেন। আর এরপরে সালাউদ্দিন সাহেব কিন্তু ত্রিপুরা থেকে দেশে এসেছেন। সালাউদ্দিন সাহেব প্রায় 10-15 দিন ইয়েতে গিয়ে কিনা করছে যুক্তরাজ্য গিয়ে ঘুরে আসছেন। কিছুদিন আগে উনি বলছে এটা বিএনপির ব্যর্থতা যে তারেক রহমানকে ফেরত আনতে পারে না, এটা বলছে। আসলে কিন্তু এগুলো সব নেগোসিয়েশনের পার্ট। আওয়ামী লীগের একটা টিম যুক্তরাজ্যে কাজ করছে, এটা কাজ করতেছে, তারা নিউট্রালাইজ করার চেষ্টা করছে। বিএনপি এবং আওয়ামী লীগের একটা বড় ধরনের বিভেদ আছে, কিন্তু সেই বিভেদের মধ্যে অ্যাটলিস্ট রাজনীতি করার বা রাজনীতিতে সমান প্লেইং ফিল্ড পাওয়া দরকার। যুক্তরাজ্যের একটা কথা বলেন, সিলেটের সাবেক মেয়র সম্প্রতি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেছেন। শুধু দেখা করে নাই, একটা পার্টিতে উনি মানে এবং ওইটা নিয়ে আমাদের দেশে অনেক মানে রিপোর্ট হয়েছে যে ব্রিটিশ, সরি এখন কথার বাইরে একটা কথা হয়ে যায় যেটা কিন্তু বাট বলে রাখি, যে বাংলাদেশ ওভারস্টেপিং করতেছে পররাষ্ট্রনীতিতে। আপনি খেয়াল করে দেখেন এই সরকার আসার পর পরই রোসাটম কি প্রতিবাদটা করেছিল মনে আছে, যে যখন বলছিল যে এত হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। তো রোসাটম কিন্তু রোসাটম একটা সরকারি প্রতিষ্ঠান, সে রোসাটম প্রতিবাদ করেছে। এবং এর আগে 1 বছর আগে কিন্তু রাশিয়ার জাকারোবা সে কিন্তু বলেছিল বাংলাদেশে একটা স্প্রিং হচ্ছে। তারা কিন্তু জানে, তারা সব খবর জানে বাংলাদেশ ওভারস্টেপিং করতেছে তাদের রিলেশনের ক্ষেত্রে।
রাশিয়ার সাথে যে রিলেশনের যে এটা নষ্ট হয়েছে, নষ্ট একেবারে বলতে পারেন নষ্ট, যে কারণে আপনি ধরেন এই যে রূপপুরের কাজই শুরু হচ্ছে না। এটা দুই কারণ, একটা হলো রাশিয়ানরা কাজ করতেছে না, আবার ওইদিকে ভারতের যে প্রতিষ্ঠান ওখানে যে কর্মী দেয় তারাও কিন্তু কাজ করছে না। আজকে রূপপুর কিন্তু বসে আছে, রূপপুরটা কিন্তু অকেজ হয়ে আছে। এটা হলো জাস্ট পররাষ্ট্রনীতির প্রবলেমের কারণে, ভারত বিরোধিতা, জিগির তোলা, জঙ্গি কথাবার্তা বলা। ভারত আপনি আপনি আমরা তো ভারতীয় না, আমরা বাংলাদেশে, এটাই তো স্বাভাবিক। আমরা বাংলাদেশের পক্ষে কথা বলবো, আমরা ভারতের পক্ষে কথা বলবো না তো। আমি বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলি, কিন্তু আমার দরকার নাই তো যে ভারত মুর্দাবাদ বলা। বাট দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ দ্য গভর্নমেন্ট, দিস গভর্নমেন্ট ইজ প্রমোটিং। যদিও তাদের নেতা বলেন, ইউনূস সাহেব বলেন যে না, কি বলে, আমরা সবার সাথে সমান রাজনীতি বিশেষ করে। দেখেন পররাষ্ট্রনীতিতে কি অবস্থা, ভারতের সাথে খারাপ অবস্থা, ইয়ের সাথে খারাপ অবস্থা, এবং এই যে স্টারমারের সাথে যে ঘটকাণ্ডটা, ওইটা নিয়ে বাংলাদেশের যে রিপোর্টিংগুলো হয়েছে, আমি সেটাকে নিয়ে কথা বলানোর চেষ্টা হচ্ছে। রিপোর্টিংটা কি, বাংলাদেশের একজন মৃত্যু কি বলে কি কিসের আসামি, আহ, গণহত্যাকারী একজনের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাতের কারণে সেই দেশের রাজনীতি নাকি তো পার হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন হোয়াট ইউ আর ডুইং। আপনি হয়তো তোলপাড় হবে, কিন্তু হোয়াট ইউ আর ডুইং উইথ দি ডিপ স্টেট। যুক্তরাষ্ট্রের তো একটা মেশিনারি আছে যে ডিপ স্টেটের কাছে, ধরেন ট্রাম্পও যায় ধরা খায়, বাইডেনও ধরা খায়, স্টারমারও ধরা খায়, আমাদের ইউনূস সাহেবও ধরা খায়, শেখ হাসিনাও ধরা খায়, সবাই ধরা খায়। সে ডিপ স্টেট কিভাবে নেবে? এই যুক্তরাষ্ট্রের এমবেসি তো, যুক্তরাজ্যের হাই কমিশন তো লেবারের হাই কমিশন না, যুক্তরাজ্য সরকারের হাই কমিশন না। যখন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি প্রশ্ন তোলেন, আই টেল ইউ ফ্র্যাঙ্কলি, যত ভালো সম্পর্ক ধারক এখানে নষ্ট হইতে বাধ্য। ইউ ক্যানট আস, আপনি 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 একটা পরিবারের মা এবং বাবাকে নিয়ে প্রশ্ন করবেন, আপনি সেই পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে? আই ডোন্ট থিঙ্ক সো। ইভেন ওই মা বাবার ওই দোষ থাকলেও আপনি স্টারমার সম্পর্কে যে কথাগুলো বাংলাদেশ মিডিয়াতে যায়, এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ওপেনলি যদি এখনই কথা না বলে যে না আমরা আমরা কিন্তু এর সাথে নাই, তা নাহলে কিন্তু সম্পর্ক খারাপ হইতে বাধ্য। তাহলে আপনার কার কার সাথে সম্পর্ক খারাপ হইলো? বৃহৎ শক্তি রাশিয়া, বৃহৎ শক্তি ভারত, বৃহৎ শক্তি যুক্তরাজ্য, এবং যুক্তরাষ্ট্র নিউট্রাল। সো আপনি খেয়াল করে দেখেন আওয়ামী লীগের ইনস্টিটিউশনগুলো কি কাজ করতেছে কিনা। সবগুলো ফ্রন্টে কিন্তু আওয়ামী লীগ কাজ করতেছে। আপনি এটা কি, আমি আপনাকে আরেকটা দেব, ওই যে বিদেশের নিয়ে, সেটা হলো দেখেন এই কিন্তু ম্যাথু মিলার এবং এরা বারবার একটা কথা বলে, গণতন্ত্রের কথা বারবার বলতেছে, আকার ইঙ্গিত থেকে ওরা কি বুঝাচ্ছে না যে তুমি কিন্তু অগণতান্ত্রিক? এটা কি বলতেছে না? একই কথা কি আমাদের সেনাপ্রধান বলতেছে না যে গণতন্ত্রে ফেরত আনা উচিত, রাজনীতিতে ফেরত আসা উচিত? এটা কিন্তু টোটালটাই একটা নেগোসিয়েশনের পার্ট, যে এটা যোগাযোগ হচ্ছে মানুষের সাথে মানুষের। এটা হয়তো এমন হতে পারে আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে কথা হইতেছে, অথবা কোনো দূতাবাসের ভেতরে আলোচনায় কথা হচ্ছে, অথবা কোনো নেতার বাসায় আলোচনা হচ্ছে, অথবা কোনো পার্টিতে আলোচনা হচ্ছে। দ্যাট ইজ বিং শিওর। এটা আপনাকে নিশ্চিত করে আওয়ামী লীগের সাথে এই আলোচনা, ইভেন ইন্ডিয়াতেও সফর হচ্ছে। কলকাতা থেকে অনেক নেতারা, আওয়ামী লীগের অনেক নেতারা যারা কলকাতায় ছিলেন, আগরতলা যারা ছিলেন, তারা সব কলকাতায়, এখন অলমোস্ট সবাই কলকাতায় ওই যে কি বলে হিজরত করছেন। এবং কলকাতা থেকে অনেক বড় নেতা এখন কিন্তু ইয়েতে হিজরত করছেন, দিল্লিতে হিজরত করছেন। দিল্লিতে। তার মানে সামথিং, হ্যাঁ সামথিং মুভিং অন। তো এই মোদ্দা কথা আমি আপনাকে এটা বলতে পারি। আর হলো আইনি দিকটা, ও আপনি এটার কথাই তো জিজ্ঞেস করছিলেন নাকি? হ্যাঁ, আরেকটা মাঝে আইনি যাওয়ার আগে একটা কথা বলে নিই। সাবের হোসেন চৌধুরীর জামিনটা কি এমন কিছুর অংশ? সাবের হোসেন চৌধুরীর জামিনটা এমন কিছুর অংশ কিনা আমি এটা বলতে পারবো না। তবে সাবের হোসেনকে যেভাবে যে অভিযোগে আটকানো হয়েছে, আমার ধারণা কেয়ারটেকার সরকারের ভিতরেই নাড়া পড়ছে যে এ লোকের বিরুদ্ধে এই এত বড় হত্যাকাণ্ডের অভিযোগ আইনা তো আমরা বেকায়দায় পড়বো। কারণ এদের রুট তো অন্যান্য বিভিন্ন, এদের রুট তো শুধু কি আওয়ামী লীগ? সাবের হোসেন চৌধুরীর টোটাল রুট তো আওয়ামী লীগ না। সাবের হোসেন রুট হইল যে একজন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি, সে ব্যবসায়ী, সে তার বাবা বড় ব্যবসায়ী, সে একজন ব্যবসায়ী, বাংলাদেশের ইকোনমিতে সে একটা বড় ইয়ের ক্ষেত্রে। প্লাস হলো সে আমেরিকার খুব ঘনিষ্ঠ, প্লাস তার ক্রিকেটের একটা আছে, চেহারা আছে। চিন্তা করেন তার কত দিকে তার গ্রহণযোগ্যতা। একটা হলো
আমেরিকার খুবই ঘনিষ্ঠ সে, যুক্তরাজ্যের খুব ঘনিষ্ঠ সে, ইভেন চীনের সাথেও তার সম্পর্ক আছে। এগুলো ব্যবসার কারণে, প্লাস তার ব্যক্তিগত কারণে, প্লাস তার ক্রিকেটেও, যে ক্রিকেটের কিন্তু একটা বিশাল অঙ্গ। মাঝখানে দেখবেন একটা গুজব উঠেছে, ও মাশরাফির নামটা আমি বলি নাই, মাশরাফির নামও আসছে এই টিমের মধ্যে কাজ করার জন্য। তো একটা মাঝখানে ইয়ে হয়েছে যে মাশরাফিকে ইয়ে বানানো হবে, কি বলে, এই ফারুক আহমেদকে সরিয়ে দিয়ে মাশরাফিকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বানানো হবে। এটা কোত্থেকে আসছে এই আলোচনাটা? এই আলোচনাটা অবশ্যই এমন কোনো জায়গা থেকে আসছে যেখানে তারা ভাবতেছে যে ক্রিকেট বোর্ডকে রাজনীতিকরণ করা হয়েছে এবং ক্রিকেট বোর্ডে রাজনীতি হচ্ছে। সো রাজনীতি বন্ধ করতে হলে কে? মাশরাফি যতই দল করুক, মাসের বাড়ি পোড়ায় দাও, কিন্তু এই মাশরাফি তো একটা জিনিস পরিচয় দিয়েছে, সে ভদ্রলোক এবং সে ভালো মানুষ এবং সে একজন ভালো ক্রিকেটার, সবকিছু তার, সে ভালো, সে প্রমাণ করছে। তো নামটা আসে কেন? নামটা আসে তো এই জন্যই। তো আলোচনা চলতেছে, কিন্তু অন্দরমহলের সমস্ত আলোচনা চলতেছে। এবং এটা ধরেন আওয়ামী লীগ একদম সরাসরি একটা ফ্রন্ট থাকবে, আওয়ামীর সাথে সম্পৃক্ত একটা সরাসরি, মানে মুক্তিযুদ্ধের পক্ষের সাথে একটা ফ্রন্ট থাকবে, প্লাস বিদেশে যে নেগোসিয়েশন গুলো হচ্ছে, সেটা নেগোসিয়েশনের সবচেয়ে বড় নমুনা হলো আপনি জ্যাক সুলিভানের এই স্টেটমেন্টটা, যে আমরা শেখ হাসিনা সরকারের পতনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরাই কিন্তু এই কথা বলে নাই, এরাই কিছুই বলে নাই। তারা বলছে স্বাগত জানাইছে উল্টা। সো এই যে পরিবর্তনটা, আরো একটা জিনিস দেখেন, নেগোসিয়েশন যে হচ্ছে, আপনি বলছেন নির্বাচন কমিশন সংস্কার, আপনি দেখেন কতগুলি সংস্কার ছাড়াই কিন্তু হয়ে গেছে সবকিছু। বিচার বিভাগ সংস্কার করবেন বলছেন, আপনি বিচারপতি নিয়োগ করে দিয়েছেন, কোন সংস্কার হয়েছে? হয় নাই। আপনি দেখেন এই যে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন আছে, আপনি আরেকটা ওটার বিষয় কোন আপনি আরেকটা খেয়াল করেছেন কিনা, বাংলাদেশে যে বিচার বিভাগটা ছাত্রদের দিয়ে একটা মিছিল করানো হলো, সুপ্রিম কোর্টে গেল এবং বিচার বিভাগের ডিসিশন হয়ে গেল। সংবিধানের বিষয়টা ছাত্রদের দিয়ে মাঠে আনা হলো এবং যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান, তিনি কিন্তু এই লাইনেই কিন্তু টেলিভিশনগুলোকে বলে যাচ্ছেন সংস্কার কি তো অলরেডি তারা মানসিকভাবে করে ফেলেছে তারা এই বিষয়গুলা। হ্যাঁ, তো দেখেন সংস্কারের আগেই কিন্তু সংস্কার করার চেষ্টা হয়েছে, সংস্কার করে ফেলছে বলে একটাই আছে। নির্বাচন কমিশন দেখেন, ওখানে নির্বাচন কমিশনের কমিশন আছে, কিন্তু নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে। সেই কমিশন এখন পর্যন্ত কোনো কথাই বলে নাই। নির্বাচন কমিশনের কিন্তু আদি নিয়মে আপনি কিন্তু নিয়োগ করে ফেলছেন, খেয়াল করছেন? এগুলো কিন্তু নেগোসিয়েশনের ফল, এগুলো কিন্তু নেগোসিয়েশনের বাইরে না। এই প্রধান নির্বাচন কমিশনার বারবার বলছেন, গতকালও বলেছেন, যে সকল ওনার এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাউকে বাদ দিয়ে নির্বাচন নয়। এগুলো কিন্তু নেগোসিয়েশন, এগুলো নেগোসিয়েশন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, এখানে ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপিকে বিএনপি ছাড়া নির্বাচনগুলো হওয়ার কারণে নির্বাচনের কোনো ধরনের গ্রহণযোগ্যতা হয় নাই। এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে নির্বাচনের গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্যতা হবে। না, এটা তো আমেরিকাই বলতে পারবে না। আমেরিকা তো বারবার এটা ওরা ইনক্লুসিভের কথা বলে। আর সমস্ত এই সরকার, বিনিয়োগকারীরা চায় একটা স্টেবল পরিস্থিতি। আপনার আপনার আমাদের ব্যবসায়ীরা কি চাচ্ছে? স্টেবল ইলেকশন চায়, নির্বাচন হয়ে তারপর একটা স্টেবল হয়ে যাক সিচুয়েশন। এই আনস্টেবল সিচুয়েশন কেউ চায় না। তো বিদেশিরাও তো তাই চায় ভাই। তারা এসে কেন ইয়েরা বলে যে গেল, এই যে জাপানি ব্যবসায়ীরা এসে কেন বলে বাংলাদেশে বিনিয়োগ, সবাই বলছে এটা আওয়ামী লীগকে বলছে। আসলে মোটেও আওয়ামী লীগকে বলে না, তারা বর্তমান পরিস্থিতির কথা বলছে। জাইকার প্রজেক্টগুলি তারা করতে পারতেছে না, জাইকার যে প্রজেক্ট ঠিক মতো তারা বাস্তবায়ন করতে পারতেছে না। এই মেট্রো রেল ঠিক মতো বাস্তবায়ন করতে পারতেছে না। এই যে মেট্রো রেলের যে টিকেটিংটা পর্যন্ত, এখন পর্যন্ত মানুষ ঠিক মতো টিকিট কিনতে পারে না। এটা কারণটা কি? কারণ জাপানিরা কিন্তু অলমোস্ট উইথড্রন। তারা দেখছে আরে বাবা এখানে কি হইতেছে, এখানে এখানে মারপিট হইতেছে, এখানে এই হইতেছে, এখানে আজকে অমুক আসে তমুক আসে, তারা কোথাও বসলে তাদের যদি বেইজ্জত করে, তারা তাই না, তারা ভদ্রলোক মানুষ। জাপানিরা বলছে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশই নাই। তো এগুলো হচ্ছে এখন এই সব মিলে একটা চাপের সৃষ্টি হলো, যে চাপ হচ্ছে একটা সরকারের উপর। আরেক দিকে হলো ধরেন আওয়ামী লীগও তার বোধোদয় নিশ্চয়ই হয়েছে, তারা কোন কোন জায়গায় তাদের পরিবর্তন করা উচিত, আমার ধারণা সেগুলো নিয়ে তাদের প্রচুর আলোচনা হচ্ছে নিজেদের মধ্যে। এবং সেই আলোচনাগুলো জয় পুতুল এবং রেদওয়ান সিদ্দিক ববি রেদওয়ান, আর রূপন্তী, এই চারজনের মাঝে রূপন্তী, কার সম্ভাবনা সবচেয়ে বেশি মনে হয়?
আমার আমার যেটা মনে হয় যে জয় যেহেতু ভলান্টিয়ার করছে, জয় শেখ হাসিনা চায়নি তার ছেলে রাজনীতি বা এইভাবে আসুক, সে হয়তো চায় নাই। তিনি হয়তো পুতুলকেই মনে করেন যে, আমার একটা ধারণা আর কি, উনি পুতুলকেই মনে করে যে বাংলাদেশে সে মানুষের সাথে তার যে সম্পর্ক বা যে জয়ের একটা লিঙ্কেজের আছে। কিন্তু জয় যেহেতু ভলান্টিয়ার করে ফেলছে, আমার ধারণা জয়টাই হওয়াটা, কারণ সে ভলান্টিয়ার করেছে, সে বলছে আওয়ামী লীগের দুর্দিনে আমি আছি। এই কথাটা কিন্তু সে ৩-৪ দিনের মাথা থেকে বলা শুরু করেছে। এখন চুপ আছে সে, কিন্তু তারপরে যখন প্রয়োজন হয় তখন কিন্তু সে একটা স্টেটমেন্ট করে। তো মুজিব পরিবার থেকে আমার ধারণা পুতুলকে এই মুহূর্তে, পুতুলের নাম থাকলেও পুতুলকে এই মুহূর্তে ধরেন জাতিসংঘের এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে এনে রাজনীতিতে ঢোকানো, তার চেয়ে ববি কিন্তু পুতুলের চাইতে, অনেকে বলে পুতুলই হলো যোগ্য, এবং শেখ হাসিনা হয়তো পুতুলকেই প্রেফার করেন। কিন্তু জয় এখানে ভলান্টিয়ার করেছে। আর রেদওয়ান মুজিব যে ববি, ববি পরীক্ষিত ছেলে। ববি বঙ্গবন্ধু এই যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চালানো ছেলে, সে বঙ্গবন্ধু ফাউন্ডেশনটা সে এককভাবে চালাতো, তারপর সিআরআই চালাতো, তাদের রিসার্চ উইং ওটা চালাতো। সো ও কিন্তু কম গুরুত্বপূর্ণ না এখানে। পুতুলের কথা অনেকেই বলতেছে যে পুতুল গিয়ে আনবে শেখ হাসিনা, কিন্তু আমার মনে হয় না যে আন্তর্জাতিক অঙ্গনে এরকম একটা প্রতিষ্ঠিত 5 বছরের জন্য একটা প্রতিষ্ঠিত জায়গা থেকে তাকে সরিয়ে আনবে, আমার মনে হয় না। এবং কারণ বাংলাদেশ ওইটাও কিন্তু একটা, গভর্নমেন্টও ইউনুস গভর্নমেন্ট পুতুল নিয়ে একটা স্ট্যান্ড নেওয়ার পরেও ওরা কিন্তু সরাইছে ইয়ে করে নিস। হ্যাঁ, না, এটা করে না, কারণ ও 5 বছরের জন্য ওকে ইলেক্টেড করা হয়েছে। ইট ইজ অ্যান ইলেক্টেড পোস্ট, ইটস নট এ নমিনেটেড পোস্ট। সো এই ইলেকশনের মধ্যে দিয়ে যে জিতে এসে তাকে কেউ সরাইতে আসবে না, এবং এটা ইতিহাস এদের ইয়াতে নাই, এটা করে নাই। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আইদার জয় অথবা ববি। তবে জয় হওয়াটা হবে স্বাভাবিক, এই জন্য স্বাভাবিক মানে কি, সে ভলান্টিয়ার করেছে, ববিও ভলান্টিয়ার করে নাই, আপনি আপনি পুতুলও মুজিব পরিবারের অনেকের কথা বলছেন, সম্ভাবনার কথা বলছেন। আপনি কিন্তু কোনো কোথাও শেখ হাসিনা বা শেখ রেহানার কথা বললেন না। আপনি শেখ রেহানার রোলের কথা জানেন তো? 2001 2006-7 রোলটা আমি ধারণা আপনি যেহেতু আপনারা সবসময় ইনভেস্টিগেশনের প্রতি, শেখ রেহানা একটা বড় রোল প্লে করেছিল তখন এই আওয়ামী লীগের সাথে তৎকালীন সরকারের একটা সুসম্পর্ক তৈরি করা, বিশেষ করে সেনাবাহিনীর সাথে। দুবাইয়ে বহু মিটিং শেখ রেহানাই শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করেছে। তো শেখ রেহানা কিন্তু শেখ হাসিনার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু শেখ রেহানা কোনোদিন যেহেতু প্রকাশ্যে আসে নাই, এবং উনি প্রকাশ্য লিডারশিপের ব্যাপারে কোনো দিকেই মানে উনি কোথাও কোনো লিডারশিপ নেন নাই, সবসময় আড়ালে থেকে গেছে। এক ধরনের বলা হয়, অনেকে বলে যে আওয়ামী লীগের রহস্য নারী। আমি এইভাবে বলতে চাই না, রহস্য এক ধরনের নেগেটিভ কথা, বাট শি প্লেড এর বিগ রোল 2006-7 ক্ষমতায় আসার জন্য। আর সৈয়দ আশরাফ এবং শেখ রেহানা এই দুজন মিলে যে রোলটা তখন প্লে করেছে আওয়ামী লীগের জন্য, মানে অন্দরমহলের রাজনীতিতে বা ব্যাকডোরের রাজনীতি ছিল খুব স্ট্রং। তো সেক্ষেত্রে শেখ রেহানা শেখ হাসিনার জন্য যে কোনো রোল নিতে সে পিছপা হবে না, শেখ হাসিনার প্রতিনিধিত্ব করার জন্য এটা পিছপা হবে না, কিন্তু লিডারশিপে আসবে না আমার মনে হয় না। আইনগত আর বিষয়গুলো তাহলে আমরা আইনগত বিষয়ে আর একটু শেখ আলোচনা করি। হাসিনা শেখ হাসিনা তো নেতা আছেনই। শেখ হাসিনাকে তো আপনি আনটিল কনভিকশন, আপনি তার বিরুদ্ধে কোনো কনভিকশন আছে, সে তো আওয়ামী লীগের প্রেসিডেন্টই আছে, তার অবৈধতা তো কিছু নাই, সে তো প্রেসিডেন্ট আছেই। বা উনি এখন সে কি দেশের বাইরে আছেন উনি যে কারণ সবসময় কি শেখ হাসিনা আওয়ামী লীগের মেন্টর মেন্টর হিসেবেই থাকবেন? উনি, আমার ধারণা যে ওনাকে প্রয়োজন আওয়ামী লীগ, আমার 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 ইয়েতে, যে শেখ হাসিনা জীবিত অবস্থায় শেখ হাসিনা সবসময় আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার কাছে দৌড়াবে, যতই নতুন নেতা তৈরি হোক তার কাছে না গিয়ে এরা সবাই, এটা শেখ হাসিনার জন্য না, এটা মানুষের জন্য। ওদের নেতারাই এরকম, তারা শেখ হাসিনাকে লাস্ট ধরেন 80 থেকে 81 থেকে এই পর্যন্ত যে পরিমাণ নেত্রীর কাছাকাছি তারা সম্পর্ক করছে। তো শেখ হাসিনা জীবদ্দশায় তাকে, সে নিজে সরে গেলে অন্য কথা, তাকে সরানোর মতো আমি কোনো আওয়ামী লীগের কোনো লিডারশিপ দেখি না। আই ডোন্ট থিঙ্ক, মানে এটা আমার মনে হয় না। এই বক্তৃতাগুলো যে উনি যে দিচ্ছেন,
কেউ কেউ বলছেন এগুলা তার বক্তব্য না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। এখন এটা নিয়ে মানে দুই ধরনের কথাবার্তা আছে। একটা হলো কিছু বক্তৃতা, কিছু কথা আপনি খেয়াল করে দেখেন, কিছু কথা উনি একটানা বলে গেছেন, খেয়াল করে দেখেন একটানা বলেছে, এগুলোকে বলে এআই। আর কিছু মধ্যে উনি যে ইন্টারাকশন করছেন সেটা বলতেছে না এগুলো ইয়ে না। আবার অমুক ছাত্রলীগ নেতা শেখ হাসিনার সাথে এটা যায় না। আমি যেটা শেখ হাসিনা কোনো ছাত্রলীগ নেতা আপা 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 করতেছে, উনি বেশিক্ষণ ধরে শুনবেন, উনি বেশিক্ষণ ধরে উত্তর দিবেন, বেশিক্ষণ ধরে শেখ হাসিনা এরকম না। এটা আমি ওনার মানে ওনার সফর সঙ্গী হিসাবে বিভিন্ন জায়গায় ওনার কাভার করতে গিয়ে আপনি নিশ্চয়, উনি খুবই মানে স্নেহ করতেন সবাইকে, কিন্তু উনি কি আসলে কখনো মনে হয়েছে উনি এরকম যে উনি একেবারে একজন ছাত্রলীগের ওই বুরিঙ্গামারির সভাপতি, ওনাকে ফোন করে আপা আপা করতে থাকবে, উনি সারাক্ষণ ওর সাথে আধা ঘন্টা ধরে কথা বলবে? আমার মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো। ওনার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে এটা যায় না। উনি আদর করবেন, কিন্তু একজন তার সাথে ন্যাকামি করতে থাকবে আধা ঘন্টা, এটা উনি শুনতে থাকবেন এবং উনি উত্তর দিবেন। আমার মনে হয় না, এগুলো সব এআই। আইনজীবী প্যানেলটা আর কি, দেশে এবং বিদেশে কারা কারা আসতে পারেন? শুনে এইটা নিয়ে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আছে, অনেকগুলো নাম আছে এখন। এই যে আমি গত 2-3 দিনে অনেক কয়টা নাম শুনলাম, তবে কোনোটাই না। যেমন ধরেন জেরাই খান পান্নাটা, এটা মোটামুটি মানে উনি ভলেন্টিয়ার করেছেন এবং ওনাকে মনে করা হয় যে উনি আসলে ডিফেন্ড করতে পারবেন। তারপরে আছে হইলো মজার মজার কথাগুলির নাম আসছে, যদিও আমি জানি না এগুলো কতটা ইয়ে হবে। জেরাই খান পান্নার সাথে নাম আসছে হইলো একজন জেরাই খান পান্না যিনি, অলরেডি কিন্তু আওয়ামী লীগের প্রচুর নেতা কর্মীর মামলা কিন্তু করতেছেন অলরেডি জেরাই খান পান্না। না এটা হলো জেরাই খান পান্না খুব সম্ভবত শেখ হাসিনাকে সর্বত্র রিপ্রেজেন্ট করবেন। ওই যে টিমটা শেখ হাসিনা এবং সিনিয়র লিডারশিপ যে মানবতা বিরোধী অপরাধের যে ইয়েটা, হ্যাঁ, যেটা খুব সম্ভবত সেখানে লিড করবেন, খুব সম্ভবত। মানে উনি যদি করেন আর কি, তাইলে বা ওনার সাথে যদি আওয়ামী লীগের ইয়েটা হয়, উনি হয়তো ওইটাতে থাকবেন। এর ক্ষেত্রে আরো সিনিয়র নেতা আছে যিনি আদৌ আমি যতটুকু সম্প্রতি খবর নিলাম, আসলে উনি শারীরিকভাবে না। ব্যারিস্টার আমিরুল ইসলামের নাম আছে, কিন্তু এটা রোকনউদ্দিন মাহমুদের কারোরই শারীরিকভাবে যে ওনারা একেবারে এখন এরকম ফাইট করার মধ্যে এরকম না, কিন্তু নামগুলো আছে। এটা যেহেতু আওয়ামী নাম এবং এদেরকে ভালো মানুষ মনে করা হয়, সো এবং রোকনউদ্দিন মাহমুদ না, উনি তো শেখ হাসিনাকে 6-7-এ ডিফেন্ড করছিলেন ওইটা লোয়ার কোর্টে, যে বিশেষ জজ আদালতে করছেন। সত্যি এই নামগুলি আছে। এই নামের পাশে আরেকটা নাম আছে, কিন্তু এই নামটা নিয়ে আমি পরবর্তী শুনলাম যে এটা ঠিক নাই। এই নামটা পরবর্তীতে উনি উনি নিজেই সরে গেছে এরকম বলতেছে, যে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করার জন্য এহসানুল হক সমাজি নামে একজন ভদ্রলোক, একজন উকিল, লোয়ার জ্যেষ্ঠ কোর্টে উকিল ছিল, উনি, লোয়ার জ্যেষ্ঠ কোর্টে ছিল। উকিল উনি, উনি এটা রিপ্রেজেন্ট, কিন্তু উনি যে কোনো কারণে উনি সেটা করতে পারছেন না বা করবেন না, এরকম কোনো একটা কিছু শুনেছি। তাকে হুমকি দিয়ে ওইখানে নিষ্ক্রিয় করা হয়েছে এমনও বলা হচ্ছে। না, আবার বলাও হচ্ছে যে আহ, এটা হুমকি না, ওনার সাথে সরকারের একটা আলোচনাই হয়েছে। হ্যাঁ, তো আহ, সরকারের কোনো একটা পদবিতে উনি না গেলেও কিছু একটা বিষয় আছে ওখানে, এমন ভদ্রলোকের কিছু আছে যে আলোচনাগুলো ভদ্রলোকের আলোচনাগুলো অনেক সময় হুমকি অথবা কোনো পদ পদবি হয় সাধারণত। হ্যাঁ, আমার মনে হয় না হুমকি। যে উনি এত নাম করা অ্যাডভোকেট, ওনাকে বলা হইলো যে আপনি এটা করেন না, আপনার জন্য আমাদের একটা ব্যবস্থা আছে, উনি চলে গেলেন। বিষয়টা এরকম যে আপনার জন্য একটা ব্যবস্থা আছে, আমার ধারণা ওইটা টোপে উনি পড়েছেন, বা টোপে পড়েন নাই, ওটার হুমকি মনে করছেন। কিন্তু আমার কাছে মনে হয় এটা এটা আনলাইকলি, কারণ সমাজকে লোয়ার কোর্টে থ্রেট করার মতো কেউ নাই তো। এটা সমাজই ওয়ান অফ দি গুড লয়ার্স, ক্রিমিনাল লয়ার্স, তো তাকে থ্রেট করে সরাই দিবে, এটা হইতেই পারে না। এটা আমার মনে হয় না। সে কোনো না কোনো ইয়েতে, সো এই নামটা থাকলেও এই নাম নিয়ে বড় সংশয় আছে। আরো নাম আছে, ইয়াংদের মধ্যে নাম আছে দেশের বাইরে থেকে কতজন, আমি এদের পুরো নাম জানি না। তার দেশের বাইরে থেকে একজন কি ব্যারিস্টার মনির আছেন ইয়া থেকে, যুক্তরাজ্য থেকে, এনার সাথে আরো একজন আছে যুক্তরাজ্য থেকে।
তারপরে নিজুম মজুমদার, ব্যাসিম মজুমদার আছে, তারপর দেশের ভেতরে আছেন তানিয়া আমির, নিহাত কবির। এরা দল না করলেও এরা মানে শেখ হাসিনা বা ইয়ে শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য এর টিমের অন্তর্ভুক্ত হতে পারেন। হ্যাঁ, তুরিন আফরোজ আছেন এইটাই। এখানে, তুরিন আফরোজ। আমি তরুণ আফরোজের নাম শুনি নাই, আমার মনে হয় না, আমার মনে হয় না, কারণ তরুণ আফরোজ আওয়ামী মহলে গ্রহণযোগ্য না এখন আর, বিকজ অফ দ্য পার্সোনাল প্রবলেমস। তার মায়ের সাথে তার প্রবলেম, তার এই সেই এগুলা কি কি সব আছে, ওর নাম আসছিল। এখন সে যদি আর শেখ হাসিনার সাথে তার কি সম্পর্ক, আমার সে যদি নিজে থেকে আসে এটা তো কেউ না করবে না, তাই না? কিন্তু মানে এই যে ওর অ্যারেঞ্জ করার যে ইয়েটার মধ্যে, এটার মধ্যে ওর নাম শুনি নাই আমি। এবং আপনি নাম নিয়ে যে যতটুকু, আলোচনা হয়নি তা না, আলোচনা আপনি হয়নি তা না, যতক্ষণ আলোচনা হয়েছে কিন্তু। যত কিছু বললেন এতক্ষণ আর কি, যত কিছু জি, বললেন এতক্ষণ, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক করার যে কথা যারা বলছেন, এগুলা তাদের জন্য একটা দুঃসংবাদ। এটা প্রাসঙ্গিক, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার প্রক্রিয়া কিন্তু এগুলা। না এখন দুঃসংবাদ আমি তাদের জন্য বলবো না, আমি মনে করি এটা ওদের বাচ্চামো ছিল। এই বাচ্চামো থেকে তারা বেরিয়ে আসবে, এটা না বেরিয়ে আসার কোনো কারণ নেই। এখন যদি তারা জঙ্গি দলের সদস্য হয় তাহলে আমি মনে করবো যে হ্যাঁ তাহলে ঠিক আছে। এখন তো তারাই প্রমাণ করবে তারা কি, এই যে তারা কি লাইনটা, এই যে তারা কি এটাই কথাবার্তা, এই যে কথাবার্তা, বিচার শেষ না হওয়া পর্যন্ত, বিচার শেষ হওয়ার পরে ঠিক হবে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবো না। ওরা কি বাংলাদেশে এখন যে ওরা কি এখন ডিসিশন মেকার আছে? ওরা নিজেরা এখন বুঝতেছেন। আপনি 31শে ডিসেম্বরের হুমকি ধামকির পরে এই আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে যখন এই যে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর জন্য করলো না, পররাষ্ট্র মন্ত্রণালয় নোট বারবার পাঠালো। নোট বারবার নিয়ে আর কথা বলতে চায় না, এটা এর মতো ফার্স্ট জিনিস। এইটা যে কোনো কিছু আপনার ভিসা চাওয়ার জন্য নোট বারবার পাঠায়। তো যাই হোক, যে পাঠাইছে, পাঠানোর পর দিনই তো জ্যাক সুলিভান কথা বলছে। কেন বলছে? সিম্পল ইজ ইট, পরের দিনই 22 তারিখ আর 23 তারিখ কেন কথা বলছে এর ইয়ের সাথে, এর আগে ইউনূসের? জেক সুলেমানের আগে ইংল্যান্ডের, যুক্তরাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশ ঘুরে গেছেন এবং যাওয়ার সময় বলে গেছেন তারা চায় বাংলাদেশের সকল দলের অংশগ্রহণে এটা নির্বাচন হবে। না সেটা এই যে আরেকজন ওই যে বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে যিনি আসছেন, রূপা হক, তিনিও বলে গেছেন। তিনি বরং উল্টো ধরেন আমির খসরু মাহমুদ বোধহয় ওই মিটিং এর মধ্যে বলেছেন যে আমরা আমরা পরে আমরা ক্ষমতা এসেছি, তখন সে খুবই এটা দুষ্টমির ভাষা আমি বলবো না, আমি মনে করি তার ভঙ্গিতেই সে টিটকারি পর্যন্ত করেছে যে একটি দল তো মনে করছে যে তারা ক্ষমতায় এসে গেছে। এই কথাটা কিন্তু এই কথাটা কিন্তু এবং সে রূপা হক কিন্তু ইংরেজিতে, দুই হ্যাঁ পরিবারের খপ্পর থেকে বাংলাদেশের রাজনীতিকে বের করার কথাও বলেছে। সেটাও বলছে সে। এখন তো ধরেন কেউ কেউ বলতেছে বাংলাদেশের হচ্ছে যে -2 ফর্মুলার মধ্যে যেটা বলা হয় যে -2 ফর্মুলা 2006-07, এটা আসলে -2 এর কোনো বিষয় না। এখন বিষয়টা হলো যে এই শীর্ষ নেতৃত্ব যেন বাদ পড়ে, এইটার তারা চেষ্টা চলতেছে। কিন্তু কেমনে বাদ করবে? আমি কোনো প্রক্রিয়া দেখি না, বাংলাদেশের কোনো আইন দিয়ে তো তাদেরকে, আপনি খালেদা জিয়াকে বাংলাদেশের কোনো আইন দিয়ে নিষিদ্ধ করতে পারবেন রাজনীতি করা থেকে? আপনি হ্যাঁ ঐক্যমতের ভিত্তিতে উনি সরে যেতে পারেন, শেখ হাসিনাও সরে যেতে পারেন, কিন্তু আপনি কোনো আইন দিয়ে খালেদা জিয়াকে বাদ দিতে, আমার তো মনে হয় না এই ধরনের কথাবার্তাগুলি যে যারা উঠায় অবশ্যই আলোচনা করার জন্য উঠায়, সিরিয়াসলি উঠায়, কিন্তু আপনি আইনগত কোনো আপনি ভিত্তি আছে আপনার? আপনি খালেদা জিয়াকে কিভাবে আপনি রাজনীতি থেকে দূরে রাখবেন? আপনি কি করে শেখ হাসিনাকে রাজনীতি থেকে দূরে রাখবেন? আপনি কেমনে তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখবেন? পারবেন না তো, আইনি ভাবেই পারবেন না। হ্যাঁ আপনি বলতে পারেন তারেক রহমান দেশে আসলে জেলে ঢুকাবো, অমুক আসলে হাসিনা আসলে জেলে ঢুকাবো, সবকিছুই করতে পারেন, তো জেল থেকে তো নির্বাচন করতে পারবে সে? পারবে না, সিম্পল ব্যাপার। সো রাজনীতি থেকে বিতাড়ন, কবর দেওয়া, এই শব্দগুলি বাচ্চাদের একটা, মানে ধরেন এরা এত বাচ্চা, বলে না 25 বছর 24 বছর, তা আমরা তো ওই সময় ধরেন দুষ্টামি ফাজলামি করে জীবন কাটাইছি, একটা ছোট চাকরি করছি, এই করছি, কিছু কামাই করে চলছে। এখন তারা ভাই এই এত বড় চেয়ার টেবিল পেয়ে গেছে, এত বড় কি বলে ওই যে বললাম না, একটা ছাত্ররা রূপায়ণ টাওয়ারের মতো জায়গাতে অফিস নিছে, এই সব অর্থের যোগান কোথা থেকে আসতেছে? হু ইজ ফাইন্যান্সিং দ্যাম? এগুলো আসবে না কথা। এই ছাত্ররাই তো একদিন আপনি দেখেন দুই 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 জায়গায় এই পর্যন্ত মারামারি হয়েছে,
চিটাগংয়ে মারামারি হয়েছে, চিটাগংয়ে শুধু মারামারি চিটাগংয়ে পাল্টাপাল্টি প্রেস কনফারেন্স হয়েছে, এবং একজন মুখ্য সংগঠকের উপস্থিতিতে এটা হয়েছে। ঠিক আছে, যে মুখ্য সংগঠক সারাক্ষণ সংবিধান কবর দিতে চায় তার উপস্থিতি হয়েছে। তারপরে ধরেন ইয়াতে তাদের সেন্ট্রাল অফিসে মারামারি হয়েছে। এরা বাচ্চা না, বাচ্চা না হলে তো এগুলো করতো না। বাচ্চা ম্যাচিউরিটি যদি এদের মধ্যে মিলে তাহলে এই শব্দগুলোই পড়তো না, এরকম শব্দ বলার কারণে নিজেদের মধ্যে মারামারি করতো না। এখন কিন্তু এগুলো নিয়ে ওদের মধ্যে তারাই কিন্তু এখন বুঝে উঠতেছে না মুক্তিযুদ্ধের বয়ান কোনটা, মুক্ত 24-এর বয়ান কোনটা, 36শে জুলাইয়ের সংজ্ঞা কি, এখন পর্যন্ত 6 মাসে তো দিতে পারে নাই। তারপর দিতে হঠাৎ পারছে হঠাৎ করে আবার বিজয় দিবসে সমুদ্র হিমাচল একেবারে ভারতের উম, ভারতের বড় হ্যাঁ, অংশ আমাদের বড় নিয়ে অংশ মানচিত্র দখল হয়ে যায়। এটা বললাম না যে এরা আমার ধারণা ধরে না এই বয়সে যা করে, এই বয়সে ধরেন রাতের বেলা একটু হাইটাই ছিল, না থাকলে কি আর এটা হয়? এইভাবে কেউ আরেক আরেক দেশে বলেন, এটা ট্রাম্পের মতো আচরণ হলো না? ট্রাম্প যেমন এই ট্রাম্প এর মতো কানাডাকে আচরণটা আমি কেন বলছি, এই কানাডাকে হ্যাঁ, 51 স্টেট মানে তার উদ্দেশ্য কিন্তু ডিফারেন্ট। তাকে সবাই মনে করতেছে যে সে এটা মানে ক্রেজি লোক, সেটা সে তার ধান্দা থেকেই করতেছে। সে বাণিজ্যে আমি ট্রুডোকে বলতে শুনেছি কাল সিএনএনের সাথে যে ট্রাম্প আসলে বেসিক্যালি এটা হলো একটা বাণিজ্যের মধ্যে ব্যালেন্স আনানোর জন্য এগুলো করতেছে ট্রাম্প। কিন্তু আমাদেরটা তো পাগলামি যে আপনি আরেক দেশ দখল করে ফেলবেন এবং সেটা ম্যাপ আইকে দিয়ে দিচ্ছেন। এত আপনি আর ট্রাম্পের মধ্যে পার্থক্য কি? আপনি পারবেন ভারতের সাথে আপনি এই কথা বলে ভারতের থেকে ব্যবসা আনতে পারবেন? জাস্ট সিম্পল ভাই। আপনি একটা জিনিস কেন মাঠে আহ, আহ, আনবেন আনবেন এই জন্য যে অপর পক্ষ থেকে আপনি কিছু পান কিনা। এই জন্যই তো নেগোসিয়েশনের জন্য তো কোনো দাবি সামনে আসবে। দাবিটা আর আসে আপনি কেন? আপনি পাকিস্তান থেকে জাহাজ আনলে তো ভারত থেকে তো আর ব্যবসা আনতে পারবেন না। না, সিম্পল ব্যাপার আপনি এটা। ধরেন এরকম আপনি জাহাজ আনেন আর ব্যবসা আনেন, কিন্তু আপনি নেগোসিয়েশনের সময় ট্রাম্প কানাডাকে 51তম রাষ্ট্রের নেতা, তার একটা প্রেশার, সে আসলে বেসিক্যালি 25% ট্যাক্স দিবে, এটার সাথে সে এগুলো ট্যাগ করে ট্রুডোর উপরে একটা প্রেশার ক্রিয়েট করছে। এখন প্রেশার ক্রিয়েট করে এখন নেগোসিয়েশনে এই ট্যাক্স নিয়ে কথা হবে, আলোচনা কিন্তু ট্যাক্স নিয়ে হবে। গ্রিনল্যান্ডে দেখেন প্রাইম মিনিস্টার বলছে ট্রাম্পের সাথে আমি কথা বলবো। আসলে সে কি চায়? গ্রিনল্যান্ড যে ট্রাম্প চায় এটা ওরা মনে করে না। ঠিক আছে, পানামা খাল নিয়ে ট্রাম্প কি চায়? কি চায় দেখেন, ট্রাম্প এই এগুলো সামনে আনছে এই জন্য সে কিছু একটা চায়, যেটা সে সরকার আসলে চাইবে। এখন আমাদের এই বুদ্ধিজীবী বা এই যে কার্ল মার্কস এই ভারতের এত বড় জমি দখল করার মাধ্যমে কি চাইছে, এই চাওয়াটা তো লাগবে। আপনি তো জমি দখল করতে পারবেন না, এটা পারবেন না, এটা তো আপনি জানেন। সো যেহেতু আপনি জানেন, তাহলে আপনি এর মাধ্যমে কোনো নেগোসিয়েশন চাইছেন। সো হোয়াট ইজ দ্য নেগোসিয়েশন, হোয়াট ইজ ইন দ্য টেবিল? টেবিলে কি আছে? ট্রাম্পের টেবিলে কিন্তু তার 25% ট্যাক্স আছে কানাডার সাথে। ট্রাম্পের টেবিলে কিন্তু পানামার জন্য বাড়তি ট্যাক্স আছে। ট্রাম্পের গ্রিনল্যান্ডের সাথে সে এই ট্রেড ইম্পোজ স্যাংশনস বা ট্রেডের উপরে বাড়তি ট্যারিফ ইম্পোজ করবে, এটা সে টেবিলে রাখছে। মানে একটা চাইছে আরেকটা সে টেবিলে রাখছে। আপনি ভারতের ভূখণ্ড চেয়ে কি টেবিলে রাখলেন? মারামারি ছাড়া। তো এরা বাচ্চা না বলেন? আপনি কি বলবেন বলেন? আমি তো মনে করি যে বাচ্চামি, এবং ইউনূস সাহেব বাচ্চাদের ধরা দাদা দাদি যেমন ধরেন নাতি নাতনির পুতুল খেলা দেখে পুতুল খেলার সাথে জয়েন করে। ওই যে দাদা ঘোড়া হয়, ঘোড়ার উপরে নাতি বসে, নাতি দাদারে ঘোড়া হিসাবে চালায়। হ্যাঁ, তো ইউনূস সাহেবও আমার ধারণা দাদা হয়ে গেছেন, এবং এই নাতিরা তার কান্দে চাইপা তার কান ধরে মলতেছে, মানে কি আর বলছে ঘোড়ার মতো ঘোড়া চালাইতে চেষ্টা করতেছে। আপনি যে নেপথ্যের কিছু আলোচনার আভাস দিলেন, নানা জায়গায় চলছে, এইগুলো প্রকাশ্যে আসতে আর কতদিন লাগতে পারে? বেশি দিন মনে হয় না, কারণ আমার ধারণা আহ, আমার একটা ধারণা 2-1 মাসের মধ্যেই আওয়ামী লীগ কিছু জিনিস প্রকাশ্যে নিয়ে আসবে। খুব রিসেন্ট, অনেকে বলতেছে 20 তারিখের মধ্যে একটা রিসেন্ট কিছু একটা হবে, অমুক তমুক। শেখ হাসিনা বক্তব্য, আমি আপনাকে যেটাও বলি, শেখ হাসিনা যদি কোনো কিছু দেন তাহলে সেটা আমার ধারণা সেটা রেকর্ডেড সামথিং হবে। যেটা আমি যতটুকু বলছি যে এখন পর্যন্ত হুম, এই কথাগুলো বলা উচিত না আমার মনে হয় অন্যের। এখন পর্যন্ত শেখ হাসিনা যেভাবে থাকেন আহ, ভারতীয় সংবাদ মাধ্যমে যেভাবে বলে যে আমি ভারতীয় সংবাদ মাধ্যমেই শুনেছি ওনার বসবাসটা পুরোটাই নির্জন বাস, বলে নির্জন শব্দটা বলে। ঠিক আছে, তো
এর মধ্যে তারা যেটা ইঙ্গিত করছে, শেখ হাসিনা নিজের মধ্যে নিজেকে ফেরত আনার চেষ্টা করতেছেন। ইট ইজ সামথিং লাইক শি ইজ টকিং উইথ হারসেলফ, শি ইজ নট কমিউনিকেটিং, বাট শি ইজ বিং ব্রিফড বাই পিপল, দ্যাট অল রাইট, কিন্তু বাট শি ইজ টকিং টু হারসেলফ, যে হোয়াট শি হ্যাজ ডান, হোয়াট ওয়াজ দ্য রং থিং, কি কি ভুল হয়েছে এবং সেই ভুলগুলো কিভাবে বাইরে আনে বলা যাবে যে আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগ আসলে কি ভুল করেছে, আসলে কোনটা আসলে ভুল করে নাই। এই সব জিনিস একটা সিনপসিস তার সামনে বা তার তিনি রেডি না করা পর্যন্ত উনি সামনে আসবেন না। ওনাকে 2009-এ উনি প্রস্তুতি নিয়েই সামনে আসবেন। 2009-এ যখন পাওয়ারে আসলেন উনি আবার, তখন মনে হচ্ছিল উনি যে জেলে ছিলেন ওই সময় উনি অনেক পেপার ওয়ার্ক গুলো করেছেন। ব্যাপার, হ্যাঁ, এইটা কিন্তু আমি যতটুকু শুনেছি যে শি ইজ ডুইং আর হোমওয়ার্ক, এখন পর্যন্ত সেটাতেই ব্যস্ত, এবং এই ব্যস্ততার সময়টা আসলে নিজের সাথে কথা বলছেন এবং আওয়ামী লীগের এই অবস্থানটা কিভাবে সামনে নিয়ে আসবে, আওয়ামী লীগকে কিভাবে সামনে আসবে, বা আওয়ামী লীগ কিভাবে ইলেকশন করবে, বা আওয়ামী লীগের পরবর্তী কথা কি হবে। ইভেন আই টেল ইউ, আশ্চর্য হবেন না যে এই বোধোদয়ের মধ্যে যে আওয়ামী লীগ জয় বাংলার মতো স্লোগানকে ওপেন করে ফেলবে, মানে এটা নিয়ে তারা কোনো রকম বাড়াবাড়ি করবে না, তাদের স্লোগান হিসেবে তারা এটা নিয়ে তারা বাড়াবাড়ি করবে না। এমনকি এমন হতে পারে মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে বলবে যে তোমরা আমার একটা যে তোমরা যেটা সঠিক সেটাই বলো, এই দিকে চলে আসতে পারে। এবং এই চলে আসলে কিন্তু আপনি খেয়াল করেন একটা জিনিস, আমি এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে ইয়ে করছে, আপনি দেখেন, আপনি যদি শ্রীলঙ্কাতে তামিলদের সাথে মারামারিটা কেন ছিল, আপনি যখন আপনার পতাকার মধ্যে সিংহ এঁকে রাখেন তখন তো তামিলরা আর ওইটাকে তাদের রাষ্ট্র মনে করতে পারে না। মেন প্রবলেমটা আপনি খেয়াল দেন, আপনি যখন আপনার পতাকার মধ্যে সিংহ এঁকে রাখেন তামিলরা তাদের রাষ্ট্র মনে করেন, যুদ্ধ লাগাই দিছে। এখন আপনি যখন সারাক্ষণ বঙ্গবন্ধুকে আপনার মনে করতেছেন, তাহলে অন্যরা বঙ্গবন্ধুর ভাগ নেওয়ার জন্য যুদ্ধ করতেছে, এই ফিলিংসটা কেন আপনার আসে না? আওয়ামী লীগের এই ফিলিংসটা আসা উচিত যে ওরা বঙ্গবন্ধুর ভাগ চায়, ডু ইট, ওরা জয় বাংলার ভাগ চায়। একটা আপনি বিষয় জয় বাংলার সাইফুল ভাগ ভাই, দিয়ে দিলে এবং বঙ্গবন্ধুর ভাগ যদি আপনি দিয়ে দেন, বঙ্গবন্ধুর যদি উন্মুক্ত করে দেন, আমি বললাম বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেটা আছে, যে 10% বা 8% যেটা আছে, এটা অটো ইরেজড হয়ে যাবে। কিন্তু আপনি যখনই এটা আটকায় রেখে দিবেন, সবকিছু আপনার মনে করবেন, সবটাই আপনার অর্জন মনে করবেন, কেন রে ভাই আওয়ামী লীগ এটা বলতে পারে না যে মাওলানা ভাসানী মুক্তিযুদ্ধকালীন সময়ে সবার উপরে তাজউদ্দিন প্রধানমন্ত্রী থাকতো, উপদেষ্টা একটা ছিলেন, উপদেষ্টা উপদেষ্টা ছিলেন ছিলেন। হুম। ছিলেন তো ভাই এই যে কথাগুলো ওপেন করে দেন না, আপনি এই যে এক্সস্ট ফ্যান দিয়ে যখন বাতাস বাইর করে দেয়, আপনি বাতাসগুলো দিয়ে দেন মার্কেটে। আপনি, আমি বলি, আপনি যদি বঙ্গবন্ধু ছবিটা যদি বঙ্গবন্ধুটা উপরে থাকে, সে আমি জাস্ট হাইপোথেটিক্যাল বলছি, চার নেতা যদি নিচে থাকে, বা আপনি যদি এই যে আমাদের এই যে বাংলা ভাষা নিয়ে এই ক্ষেত্রে আমাদের যে চারজন আছে সেটার পরে আপনি যদি আমাদের তাজউদ্দিন সহ নেতাদের রাখেন, তারপরে যদি আপনি মুক্তিযুদ্ধের কমান্ডারদের রেখে দেন, তাহলে তো জিয়াউর রহমান নিয়ে কোনো তর্কই, জিয়াউর রহমান কোনোদিন বলবে না যে আমি বাংলাদেশের জাতির জনক, এটা তো বলে নাই, বলছে মানে স্বাধীনতার অ্যাকোমোডেট ঘোষক। হয়, সবাই অ্যাকোমোডেট হয় এখানে। সবাই অ্যাকোমোডেট করলেই তো হয়ে যায়। স্বাধীনতার ঘোষক যদি সে যদি প্রথম ঘোষণা দিয়ে থাকে, ইট ইজ ট্রু হয়, তো ওয়াই ডোন্ট ইউ অ্যাকসেপ্ট ইট? একটা 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 দেশের একটা রিসার্চ হওয়া উচিত। তো আমাদের দেশে সব কি 53 বা 54 বছরের মধ্যে একটা বুদ্ধিজীবী কাউন্সিল হইতে পারলো না, যারা সঠিক, শেখ হাসিনা কি বলে এটা দরকার নাই, বিএনপি কি বলে এটা দরকার নাই, আমরা বলছি যে এই ঘটনাটা ঘটছে, জাস্ট টেল ইট, সিম্পল হয়ে যায়। তো এখন এই সবচেয়ে সিম্পল জিনিসটা আমাদের সবচেয়ে হতাশার জায়গাটা হচ্ছে, ধরেন বাংলাদেশের প্রতিটা পরিবর্তনের পরে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়। ছাত্ররা বলতেছিল রাস্তায় নতুন দেশ গড়বে, নতুন গড়বে, কিন্তু বাংলাদেশে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির কারণে এই এটা হলো না, সবাইকে নিয়ে একসাথে চলাটা বাংলাদেশে হলো না। সেটা দেখেন, আমি আরেকটা উদাহরণ দেই, দেখেন এই যে কি জানো নাম ওর, মাহফুজ, যাকে, যে ওদের থিঙ্ক ট্যাঙ্ক, ওর প্রথম দিকের বক্তৃতাগুলো আপনি একটু দেখেন, সে কিন্তু তখন আমি কিন্তু অনেকগুলা তার ইয়ে শুনেছি, কোথাও সে কাউকে বাদ দেওয়ার কথা বলে নাই, কিন্তু অল অফ এ সাডেন এটা চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জ হওয়ার কারণটা কি? জাস্টিক, এটা চেঞ্জ হওয়ার কারণটা হলো তার মাথার মধ্যে ঢুকানো হয়েছে যদি তুমি আওয়ামী লীগের কোনো স্কোপ দাও, সে কিন্তু তার প্রথম, আমরা কাউকে, বা এরকম বক্তৃতা দেখেছি আমি, আমরা কাউকে বাদ দিয়ে চলতে চাই না, 71কে আমাদের প্রয়োজন, হ্যাঁ আমাদের এটা প্রয়োজন, আমাদের মুক্তিযুদ্ধের প্রয়োজন, আমাদের সেইগুলো নিয়ে বক্তৃতা, আমি এগুলো কপি আপনার দিতেও পারবো। অথচ এই ছেলেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন?
চেঞ্জ হয়েছে তার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ঢুকানো হয়েছে যদি আওয়ামী লীগের অস্তিত্ব থাকে তাহলে তোমরা কিন্তু নাই। এই যে তার মধ্যে ভয় ঢুকানো হয়েছে। আপনি তো এই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ভীতু, ওরা ভীতু মানে কি, ওরা ভয় পেয়েছে, ওদেরকে ভয় ঢুকানো হয়েছে যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি এই দেশে আসে তাহলে তোমরা কিন্তু নাই। এই অভয়টা দিলেই তো হয়, বেটা তোমরা যা করার করছো, হিস্ট্রি উইল জাজ ইউ। আর যদি তোমরা কোনো অপরাধ করে থাকো সে অপরাধের এমনি বিচার, সেটা অন্য জিনিস, কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে না। ব্যাস, সিম্পল, শেষ। এই কথাটা বলতে পারতেছে না কেন বলেন? এতগুলা এন্টি ইন্ডিয়ান দল আছে বাংলাদেশে, নতুন আরেকটার এন্টি ইন্ডিয়ান দলের তো কোনো স্পেস নাই। আর একটা বি টিম হইতে পারে, সি টিম হইতে পারে সেটা। দেখেন, তারপরেও আমাদের দেশের ইতিহাস তো ধরেন কেয়ারটেকার আমলেও দুর্নীতি হয়েছে, মানে ইলেকশন হয়েছে, হয়েছে না আমাদের কেয়ারটেকার। আপনি কি মনে করেন, আমার স্পষ্ট মনে আছে যে 2001-এর ইলেকশনটা কি হয়েছে, এটা যে লতিফুর রহমানের ম্যাচ রেগিং হয়েছে। আপনি আবার কি মনে হয় না যে ধরেন 2007 বা 2008-এ যে আওয়ামী লীগ ক্ষমতা এসছে, এখানে আওয়ামী লীগ কি একটু শেখ হাসিনা কি বা আওয়ামী লীগ কি একটু আর্মির ফেভার পায় নাই? পাইছে। কেন? কারণ পাইছে, এটা হলো বিএনপির, হ্যাঁ পাইছে, এটা বিএনপির দুর্বলতা ছিল। বিএনপি সেনাবাহিনীর সাথে তাদের সম্পর্কটা গড়ে তুলতে পারে না, যেটা আওয়ামী লীগ করেছে। তো একেবারে ইলেকশন বাংলাদেশের পৃথিবীর কোথাও ইলেকশন একদম নির্ভুল। আমি আমেরিকার ইলেকশন নিয়ে প্রশ্ন আসে, ব্রিটেন ইলেকশন, বিভিন্ন জায়গায় সবাই সবাই এখন নিজেদের দেশের ভোটের কারচুপির কথা না বলে কি যে আমাদেরকে ইলেকট্রনিক্যালি কি প্রভাবিত করছে, তার মানে কি সোশ্যাল মিডিয়া দিয়ে প্রভাবিত কে করছে? রাশিয়া করছে। কে করছে? চীনে করছে। অভিযোগ কিন্তু কম নাই, অভিযোগ সব সব দেশেই আছে। আমাদের হলো ব্যালট পেপার চুরি করে নিয়ে যাওয়া, আর ওরা হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ব্রেইন চুরি করে নেয়। ঠিক আছে, চুরি কিন্তু সব জায়গায় আছে। যতদিন গণতন্ত্র থাকবে ততদিন এই পদ্ধতি থাকবে, ততদিন মানুষকে উপঢৌকন দিয়ে, মানুষকে ঘুষ দিয়ে, মানুষকে টাকা দিয়ে, মানুষকে প্রভাবিত করে ভোট নেওয়া হবে। কারণ কি? কারণ হলো গণতান্ত্রিক পদ্ধতিতেই যে ছেলেটা বা যে লোকটা নেতাগিরি করতেছে, সে কোনো না কোনোভাবে সমাজের একটা জায়গাকে এমন একটা জায়গার সমর্থন পায়, যে সমর্থনটা তার একটা ফাও পাওয়া। খেয়াল করে দেখেন, হয় ভূঁইয়া বাড়ির ছেলে, নাইলে মিয়া বাড়ির ছেলে, নাইলে অমুক জমিদারের ছেলে, নাইলে অমুক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে, নাহলে অমুক ছেলে, নাহলে তো কই কোনো কৃষকের ছেলে কয়টা উঠে আসছে? আসে নাই যে তা না, আসছে কয়েকটা আসছে, কিন্তু অ্যাজ এ হোল আপনি যে পুরো পার্লামেন্টটা দেখেন, 330 জন পার্লামেন্টের মধ্যে কয়জন কৃষক আছে, কয়জন শ্রমিক আছে, কয়জন ছাত্র আছে, কয়জন ইঞ্জিনিয়ার আছে, কয়জন ডাক্তার আছে? আপনি খেয়াল করে দেখছেন কারা এরা? কারা হলো সমাজের সর্বস্তরে সেই আদি আমলের, এটা সর্বত্র, পৃথিবীর সর্বত্র কিন্তু গণতান্ত্রিক ইনস্টিটিউশনের অবস্থাটা এই যে কোনো না কোনোভাবে যে একটু সুবিধাভোগী সেই কিন্তু ফেভারটা নেয়। আপনি আমেরিকার ইতিহাসে দেখেন কতজনের ছেলে প্রেসিডেন্ট হয়েছে, কতজনের ছেলে প্রেসিডেন্ট হিসাবে ইলেকশন করছে। কেনেডি পরিবার পুরোটাই ইলেকশন করে গেছে, করে নাই? তো আপনি পরিবারতন্ত্র কি ওটা না? তা আমাদের দেশে খালি পরিবারতন্ত্র, খালি এই যে রূপহক বলে গেল পরিবারতন্ত্র, পরিবারতন্ত্র। ইয়াতে রাজতন্ত্র কি? ওটা তো পরিবারতন্ত্র। আপনি তো অফিসিয়ালি বলেন ওটা তো পরিবারতন্ত্র। তাহলে এই যে ডেমোক্রেটিক, সো কল্ড ডেমোক্রেটিক, আমি সো কল্ড বলি ডেমোক্রেটিক, যদিও এইটাই একমাত্র এখন বলা হচ্ছে একমাত্র কি বলেন শ্রেষ্ঠ উপায় মানুষের মতামত যাচ করার। আমার ধারণা নিশ্চয়ই কোনো না কোনো বিকল্প আসবে, বিকল্প পদ্ধতি আসবে। সেটা কি আসবে আমি জানি না, যে মানুষের মতের ইয়ে দেওয়া। আপনি একজন কৃষকের মত এবং একজন শ্রমিকের মতের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? একজন শ্রমিক একভাবে প্রভাবিত হয়, একজন কৃষক একভাবে প্রভাবিত হয়, একজন স্টুডেন্ট একভাবে প্রভাবিত হয়, একজন চাকরিজীবী একভাবে প্রভাবিত হয়। এক একজনের মেন্টাল স্ট্রাকচার এক এক রকম, ঠিক আছে? প্রভাবিত হওয়ার পদ্ধতিও ডিফারেন্ট ডিফারেন্ট। এখন আমাদের এখানে সুবিধা কে নিচ্ছে? সুবিধা নিচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে বা মেয়ে। আমার সুবিধা নিচ্ছে ইউএনওর মানে সচিবের ছেলে অথবা সচিবের মেয়ে। আমার অমুক জনের তমুক বাবা পার্লামেন্ট মেম্বার ছিল, তার ছেলে হবে বা তার নাতি হবে। এই ছাড়া আমাদের এখানে কারা আছে? এরাই তো। বলেন তো, এইটা কি ডেমোক্রেসি বলে এটা নিয়ে লাফালাফি করে এতগুলি মানুষ মারা, এই মারা সে মারা, আবার ফেরত যাওয়া এই জিনিসে, আবারও সে একই জিনিসেই ফেরত যাবে, আবার ওরাই শেষ নির্বাচিত হবে। শেষ একটা বিষয় নিয়ে আলোচনা আছে, নুরা শেষ পাগলা করি। নির্বাচিত হবে না যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান তারে চিঠি দিয়া ওই ওই এলাকা থেকে নমিনেশন উইথড্র না করায়। নুরা পাগলা জিতবে না।
মান্না জিতবে না, তাহলে কি হইলো? তাহলে তো ওই একই ঘটনাই হইল রে ভাই, একই ঘটনা শেষ হইল না যে বিষয়ে প্রভাবশালী। শেষ বিষয়ে একটু একটা বিষয় নিয়ে শেষ করি আমরা। ধরেন আমরা আপনি আমি দুইজন বাংলাদেশের মিডিয়ার পুরনো মানুষ, দেশে নানা কিছু নিয়ে আলাপ করলাম, নানা প্রশ্ন উত্থাপন করলাম। বাংলাদেশে ইদানিং দেখেন এটা সেলফ সেন্সার্ড মিডিয়া, প্রেস কনফারেন্সে যাচ্ছে, কথা বলতেছে একজন, প্রশ্নের থেকে প্রশ্ন আসতেছে, সেই প্রশ্নগুলো করা হচ্ছে না। বাংলাদেশে হঠাৎ করে দেখা গেল, বাংলাদেশ তো প্রেস উইং সব সময় ছিল, বাংলাদেশে প্রাইম মিনিস্টার ছিল, রাষ্ট্রপতি সব ছিল, হঠাৎ করে দেখা গেল এমন একটা প্রেস উইং এখানে, প্রধান উপদেষ্টা ভুল করে প্রেস উইং এটা কারেকশন করে, শুধরে দেয় বা প্রেস উইং রিসেটের শুধরানো দিয়ে শুরু হইলো, রিসেট দিয়ে শুরু হইলো। এবং প্রেস উইং মনে করেন আগের সাংবাদিকতাকে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, এটা সবসময় বলার চেষ্টা করে, এবং সেই প্রেস উইং সেও আরেকটা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, এটা কিন্তু কোনো পরিবর্তন নাই এখানেও। এবং সেলফ সেন্সরশিপ থেকে আমরা আমাদের মুক্তি কিভাবে সম্ভব? তাইলে সংস্কারটা কোথায় হলো? আপনি যে গণতান্ত্রিক সংস্কার বলবেন, আপনি যে সংস্কারের কথা, আপনার মনের পরিবর্তনই তো হইল না। ইউনূস সাহেবের কি কারণে মনে হলো তার এরকম 4 জন প্রেস উইং এর সদস্য লাগবে, যারা 4 জনই ওখানে বসে থাকবে এবং কথা বলবে, তারপর আবার আরেকজন যায় বসে, উপদেষ্টা একজন বসে, রেজওয়ানা চৌধুরী। কেন এতজন প্রতিনিধি প্রয়োজন হবে? এতজনকে ইউনূস সাহেব এত কথা কন যে এতগুলি সবগুলো হজম করে 4 জন 6 জনে ভাগ করে নিতে হয়? আপনার মনে হয় বাংলাদেশে এমন কিছু হইতেছে যেগুলা এতজন ভাগ করতে হচ্ছে? তাহলে আপনি আগের তুলনায় আপনি কি চাই জানলেন? আপনি খেয়াল করে দেখেন এখানেও তাদের একটা অনাস্থা, পরস্পরের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ, কিন্তু যত লোক আনতেছে সেখানে। হ্যাঁ, তার মানে কি একজন আরেকজন ভাগ করে নিচ্ছে, তারা একজন এই সেক্টর বলে, আরেকজন ওই সেক্টর বলে, আলোচনা, তার মানে এই সেক্টরের সাথে আমি পারি না, ওই সেক্টর, তাদের মধ্যে আপনি নেই। তো আমরা তো এমনিতেই ধরেন, এটা তো আপনি দেখেছেন বাংলাদেশে, এটা আমার ধারণা শেখ হাসিনার প্রথম আমল এবং খালেদা জিয়ার প্রথম আমলে এগুলো ছিল না। আমার যতটুকু মনে পড়ে যে এরকম জি হুজুর এই যা সারাক্ষণ প্রধানমন্ত্রীকে মানে প্রশংসা করে প্রথম প্রশ্ন করতেছে, আমি কোনোদিন কোনো প্রধানমন্ত্রীকে এই পর্যন্ত, আমি খালেদা জিয়াকেও প্রশ্ন করছি, শেখ হাসিনাও প্রশ্ন করছি, আমি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকেও প্রশ্ন করছি, আমি আরো অন্যান্য জায়গায় প্রশ্ন করছি, আমি কোনোদিন আমাকে ওই যে কিনা যে ফর্মুলেট করতে হয় না, মাননীয় অমুক বলে আগে 5 মিনিট বইলা তারপর আমার কথা বলা, এটা করতে হয় না। এটা কিন্তু খালেদা জিয়ার সেকেন্ড আমল। তারপরে তো ধরেন কেয়ারটেকারটা হিসাব পুরা সাংবাদিকতা ধ্বংস করে দিল, কি না বিচার শেষ করে দিছে। এই বড় বড় লম্বা লম্বা কথা যারা বলে, ইচ অ্যান্ড এভরিওয়ান বিক্রি হওয়া। আজকে আমি দেখি যে আমাদের কি বলে একটা কি সংবাদপত্র কমিশন হয়েছে, সে সংবাদপত্র কমিশনটা কেন হইলো? সাংবাদিকতার উন্নয়নের জন্য হইলো না? এইটা দেখি কে কোথায় কত টাকা মারছে, কে কোথায় কত টাকা, ওই ঘুরে ফিরে কিন্তু আবার ওই মানে কি তারা অপরাধ বিষয়ক কমিশনের দায়িত্ব পালন করতেছে। তারা কিন্তু দেখেন সাংবাদিকতাকে উন্মুক্ত করা, সাংবাদিকদের উন্মুক্ত করা, সাংবাদিকতার বেতন, সাংবাদিকদের ঢাকার সাংবাদিকরা যা একটু বেতন টেতন পায়, ঢাকার বাইরে সাংবাদিকরা প্রায় মিনিমাম জীবন যেমন বেতনও পায় না। ওই বিষয়টা নিয়ে কোনো আলোচনা নাই। প্লাস হচ্ছে আপনার মিডিয়ার যদি বাজার না থাকে, আপনার মিডিয়া বাকশালের সংবাদপত্র বাংলাদেশে প্রচলিত গালির নাম। বাংলাদেশে এখন 4টার বেশি সংবাদপত্র কি চলে, বিক্রি হয়? কিন্তু তা সেই যারাই বাকশালকে গালি দিচ্ছেন তারাই কিন্তু এখন এসে আবার বলতেছে, এই যে আমার যে কি বলে কি সংস্কার কমিশন যেন আমাদের পত্রিকার মিডিয়া সংস্কার কমিশন, যেটা হচ্ছে কামাল আহমেদ ভাই, উনি বলতেছে যে 800 না কতগুলা পত্রিকা হয়, কিন্তু উনি যখন ইয়াতে হকার সমিতি গেছেন ওখানে 70 না 80 টাকা পাইছেন। সো এতগুলি কি চলে, এতগুলো টেলিভিশন কি চলে, উনি প্রশ্ন করতেছেন। অবশ্য এই কামাল ভাইকে আপনি জিজ্ঞেস করবেন, তখন উনি যখনই আপনি বাকশালের আমলে আনবেন, এই কামাল সাহেব বলবে, এবং আমি শুনেছি ওনার মুখ থেকেই বিভিন্ন সময়, যে বাকশালী আমলে যে পত্রিকার প্রতি যে অন্যায় করা হয়েছে। এই মতিউর রহমান চৌধুরী বাকশালী আমলে উনি চাকরি হারাইছেন, এইখানে এসে বলতেছেন। আবার উনি ওনার মানব জমিনে সাংবাদিকের বেতন কম দেয়। কেন কম দেয় বলে চলে না। আবার উনি দেখেন মিডিয়া ইয়াতে উঠে ওনার বিজ্ঞাপনের রেট 900 টাকা করে রাখছে, সে ধরেন এই
এই লোকগুলিই কিন্তু এই লোকগুলি দ্বিমুখী, পুরা দ্বিমুখী। এরা ওই যে বললাম না যে আমি গণতন্ত্রের সমালোচনা করলে কিন্তু আমার অনেক সমালোচনা হবে, কিন্তু যারা আসলে গণতন্ত্রী, যারা মানে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে, এরা নিজেরাই তো গণতন্ত্রী না। আর আমরা যখন বলি যে গণতন্ত্রের এই ফাঁক ফুকটোর আছে, তখন কিন্তু আমাদের মনে করে যে ও বাট মার্ক্সবাদী বা এটা এরকম কিছু। কিন্তু যারা গণতন্ত্রী বলে নিজেদেরকে এই যে নিজেদের জীবন যৌবন ইয়ে করে ফেললো, এই যে আমাদের সাংবাদিকদের মধ্যে, আমি সাংবাদিকদের কথা যারা বলে আসলো, তারা কি করেছে? বাকশাল আমলে কি আমাদের এই সংবাদপত্র ইউনিয়ন 2 ভাগ হয়ে এই বাকশালের, আপনি জানেন গল্প শুনলে রিয়াজউদ্দিন আহমেদ ভাই এই গল্পটা করতেন, তাদের ব্যানার ছেড়ে নিয়ে গেছে দুই পক্ষ দুই দিকে, বুঝছেন? তো এগুলো তো ভাই আমরা আমরা আমাদের সমালোচক না, আমাদের সংস্কার কিভাবে সেটা না ভাবে আমরা কিন্তু আমাদের সংস্কার কমিশন বসে এখন অপরাধ খুঁজতেছে। অমুক এত কোটি টাকা মালিক হয়েছে, তমুক এতটুকু মনে হয় একটা অপরাধ হয়েছে। আরে ভাই, অপরাধ হলে তো মামলা করো, ওইটা করো, এটা তো কমিশনের কাম না। কমিশনের কাম হলো সাংবাদিকতার উন্নয়ন এবং সাংবাদিকদের উন্নয়ন, সংবাদপত্র শিল্পের উন্নয়ন, তিনটা বিষয়। বা গণযোগাযোগের যে ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে, সে শিল্পের উন্নয়নের কথা বলবে, সাংবাদিকতার উন্নয়নের কথা বলবে, বা সংবাদপত্র সেবীদের উন্নয়নের কথা বলবে, কিভাবে এটাকে এবং তাদের মান কিভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়ে ওনারা প্রস্তাব দেয়। তা না, ওনারা ইনভেস্টিগেট করতেছে যে অমুক পত্রিকা কত টাকা করে ইয়ে বিজ্ঞাপনের কমিশন খাচ্ছে, এটা ওনারাই ইনভেস্টিগেট করে। ওনাদেরকে কেউ তদন্ত কমিশন বসাইছিল? খেয়াল করে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কমিশনে হঠাৎ করে সব জায়গা থেকে খালি দুর্নীতির কথা, ওনারা দুর্নীতি খুঁজতেছে, ওনারা কিন্তু সংস্কারের জন্য কোনো কাজ করতেছে না। সব জায়গায় দুর্নীতি করে, ইভেন নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশনটা আছে সেটাও দুর্নীতির খুঁজতেছে। এই জন্য প্রধান নির্বাচন কমিশনার এক পর্যায়ে বলছেন, তারা প্রশ্ন করছে, পরে সে বলছে, ভাই আর এগুলাই যে আমি তো বলেছি ইভিএম পদ্ধতি বাদ হয়ে যাবে, এটা নিয়ে আর কথা বলার দরকার না, অতীত নিয়ে আর টানাহেচড়া করেন না। মানে ওখানে দুর্নীতির কথা বলে সংস্কার কমিশনের রিপোর্ট লাগাবে। বোঝেন? দেখেন কোথায় আপনি সারা পৃথিবীর নির্বাচন পদ্ধতিগুলা যাচাই বাছাই করে আপনি জনগণের কাছে ভোটাভুটি দিয়ে আপনি সেটা বের করে আনবেন না। কোনো স্টেক হোল্ডারের সাথে কথা বলে না, তারা নিজেরাই সংস্কার করছে। কি বলে, আমরা 120টা দেশের সংবিধান পড়ছি, আমাদের সংবিধান বিশারদ ওই যে মার্কিন নাগরিক যিনি, তিনি নাকি আবার আমাদের যে কি রিকনসিলিয়েশন কমিটির ভাইস চেয়ারম্যান, একজন মার্কিন নাগরিক বাংলাদেশের রিকনসিলিয়েশন কমিটির ভাইস চেয়ারম্যান। ক্যান ইউ ইমাজিন অফ ইট? তাদের কাছ থেকে প্রত্যেকে কিন্তু এই যে সংস্কার কমিশন, উনি 120টা কিনা যে দেশের সংবিধান পড়তে, ওনার কে কইছে 120টা দেশের সংবিধান পড়তে? আপনি কিছু নতুন করেন। আপনি যেহেতু বলছেন যে আগেরটা, উনি নিজেই তো বলছে পুনর্লিখন প্রয়োজন, তো বাদ দিয়ে দেন আপনি, দিয়ে আপনি আপনার মেধায় কি কুলায় আপনি ওটা করেন। আপনাদেরকে 50 জনকে দেওয়া হয়েছে, রাষ্ট্রের টাকা দেওয়া হয়েছে, খরচ দেওয়া হয়েছে, অফিস দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে, আপনি ওটা করেন। আপনার কে কইছে 120টা পড়তে? এটা কাম তো ইউনিভার্সিটির, গবেষণা কেন্দ্রের, এটা তো এই কমিশনের কাজ না রে ভাই। আপনি অনেক প্রতিনিধিত্বশীল ধন্যবাদ ভাই। আমরা দেশগুলির আজকে কয়েকটা আপনি সামনে এনে আলোচনা করতে পারেন, আপনি এটা নিয়ে কথা, কিন্তু আপনার সেটা না করে আপনি 120টা দেশের সংবিধান পড়ে আপনি জনগণকে কি শিক্ষা দিবেন? আপনার জনগণ জানে গুয়াতেমালার সংবিধানে কি আছে না আছে? ঠেকা লাগছে কারো? বা নেপালের সংবিধানে কি আছে ঠেকা লাগছে কারো? বাংলাদেশের সংবিধান পৃথিবীতে বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে ব্যবহার হয়, জানেন? বাংলাদেশের সংবিধান পৃথিবীর বিভিন্ন জায়গায় মানে লিটারালি পড়ানো হয়। আর সেই দেশের একজন মার্কিন নাগরিক এসে, এবং সে মার্কিন নাগরিক একটা থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, যে থিঙ্ক ট্যাঙ্কটা সরাসরি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত, গোয়েন্দা সংস্থার ফিনান্সে চলে, সে লোকটা এসে আমাদের সংবিধান সংস্কারক হয়েছে, এবং সে সংবিধান বিশেষজ্ঞও না, সেগুলো জার্নালিজমের ছাত্র। সে পলিটিক্যাল সায়েন্সে পড়ে তারপর আমেরিকাতে পলিটিক্যাল সায়েন্সের টিচার হয়েছে, কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না সে। আর আপনি করবেনটা কি? যেখানে আপনি যাকে আপনি ইউনুস সাহেবকে দায়িত্ব দিচ্ছেন, ইউনুস সাহেব কি বললো যে আমাকে এতগুলি তালিকা দিয়েছে, আমার যা পছন্দ হয়েছে আমি নিছি। খেয়াল করে দেখেন, ওনার যারা যারা পছন্দ উনি নিয়ে নিয়েছেন। ওনার গ্রামীণ ব্যাংকের ওনার যারা যারা পছন্দ, যে ভদ্রমহিলা অফিস করতে পারে না তাকে স্বাস্থ্যমন্ত্রী বানায় রাখছে। তা অসুস্থ ভদ্রমহিলা, তাকে স্বাস্থ্যমন্ত্রী বানায়, অফিসে আসতে পারে না। তারপরে দেখেন ওনার ব্যক্তিগত 2টা প্রতিষ্ঠানের 2জনকে 2-3টা পদ, বিশেষ সহকারী মানে মন্ত্রী মর্যাদার বেতন টেতন দিয়ে রাখছে। একজন কি বেসরকারি বিষয়ক কি একজন একটা আছে, আরেকজন আছে ওনার রিসার্চ সংক্রান্ত একজন ভদ্র মহিলা। তারপরে এরকম বেশ কিছুকে উনি চাকরি দিচ্ছেন।
তো উনি পরিবারতন্ত্রের মধ্যে নাই, উনি উনি কি ওই যে শেখ হাসিনা যেগুলি করছে ওগুলি উনি করতেছেন না? একই তো, সিম্পল একই। লোকগুলির কোনো পরিবর্তন নাই, সংস্কার সংস্কার বলে চাওয়াবাজি, এটা সময় নষ্ট করতেছে এবং মানুষকে, শুনেন, পেটে যখন থাকবে না, ওই যে বলে না যে আমার পেটে যখন থাকবে না তখন কিন্তু তোমার কোনো উপায় নেই, তখন কিন্তু পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। এরা পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। যখন মানুষ, আপনি ভ্যাট আরোপ করলেন 15%, প্রত্যেকটা মানুষের বাজার এখন যদি, আগে যদি সে 10,000 টাকায় চলতে পারতো, এখন তার আরো আপনি 1500 টাকা বাড়ায় দিলেন। 10,000 টাকায় যদি, খালি চিন্তা করে দেখেন, আপনি যদি 10,000 টাকা বাড়ায় থাকেন, 10,000 টাকা যদি এই দিয়ে যদি একটা শ্রমিক চলে, তার তার কিন্তু 15% কিন্তু আপনি ঢুকাই দেন। এমন কোনো জিনিস নাই যেটা আপনি 15% নিয়ে আসেন নাই। ইভেন খাওয়াটা পর্যন্ত, একটা শ্রমিক যে খাবে একটা জায়গাতে, যে একদম মনে করবে যে আমি গরু মাংস খাবো, গরু মাংস যদি দাম 200 টাকা হয়, তারে 230 টাকা দিতে হবে। জাস্ট থিঙ্ক অফ ইট। আপনি বলছেন যে মূল্যস্ফীতি কমায় আনবে, মূল্যস্ফীতি কোথায় কমাইলো? উনি কি বলে, মূল্যস্ফীতি কমানোর জন্য যে ইন্টারেস্ট বাড়ায় দিলেন লোনের উপরে, এতে কি হলো? ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হইলো। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে কি হলো? চাকরি কমে গেল। তো এটা কি মূল্যস্ফীতি কমলো না মানুষের আরো মানে অন্য সংস্থান কমে গেল? কোনটা হইলো? আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। এবং এরা মূল্যস্ফীতি কমানোর নামে বলে কি ট্যাক্স আর কি মূল্যস্ফীতি কমানো? আপনি একটা জিনিসের দাম বাড়ায় দিলেন 15 টাকা, তো এটা কি মূল্যস্ফীতি হইলো না মূল্য সংকোচন হইলো? তা আপনি মূল্যস্ফীতি কমাচ্ছেন কোথায়? বোগাস কথাবার্তা না, জাস্ট জাস্ট সিম্পলি বোগাস। আপনি এটার জন্য অর্থনীতি পড়তে হয় না, কিন্তু আমার মা বা আপনার আপনার স্ত্রী বা আমার স্ত্রী যেভাবে, বা আমি সংসার যে টাকা দিয়ে চালাইতাম, সেখানে এখন আরো 1,000 টাকায় আমার 150 টাকা লাগে। তো এটা কি মূল্যস্ফীতি হয়নি? আমার তো ইনকাম 1,150 টাকা হয় নাই। আপনি তো আমার বেতন বাড়ান নাই, আপনি বাড়াচ্ছেন শুধুমাত্র কার? সরকারিদেরকে। তো সরকারিদের শেখ হাসিনা তেল মারছে, দোষ হয়েছে। শেখ হাসিনা আমলাতন্ত্রকে বেতন বাড়ায় অন্যায় করছে, শেখ হাসিনা সামরিক বাহিনীর বেতন বাড়ায় অন্যায় করছে, অমুক করছে। আপনি তো আইসেই 3 মাসের মাথায় মহার্ঘ ভাতা ঘোষণা করে দিলেন। কি হইলটা কি? অনেক The same ধন্যবাদ thing. সাইফুল ভাই। আজকে আমরা এখানেই শেষ করি। অনেক সময় নিলাম আপনার, অনেক দিন অনেক একটা আমরা একদিন আড্ডা মারলাম আর কি, শেয়ার করলাম প্লিজ। সবকিছু। ভালো থাকবেন হ্যাঁ, সাইফুল ভাই। আমার আপনার যারা দর্শক, তাদেরকে আমার মানে আমার কথা যদি ওনারা শোনেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি খোলা মনে কথা বলেছি। সকলকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা।